জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানো যুক্তরাষ্ট্র এবার উল্টো পথে। 17 মাসে ডোনাল্ডোর তৃতীয় সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো বৈঠক নেই। আজ আসছেন ঢাকায়। বৃষ্টি হলে জায়গায় জায়গায় পানি জমে যাচ্ছে, দৈনিক চলাচলের জন্য এটা অযোগ্য। বেশিরভাগ গাছপালা কেটে ফেলা হয়েছে, সামান্য গরমও অনেক গরম অনুভূত হয়। তিলোত্তমা ঢাকা রোদে হয়ে ওঠে অসহনীয়, বৃষ্টিতে জলাবদ্ধতা, উভয় সংকটে নগরবাসী। জীবিকার তাগিদে বাধ্য হয়ে বসবাস, কর্তৃপক্ষের দায়িত্বহীন ভূমিকার কারণেই ধুঁকছে নগর। এবং ঢাকার পর চট্টগ্রাম থেকে শুরু হলো হজ যাত্রা। মধ্যরাতে 419 যাত্রী নিয়ে শাহ আমানত বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেল ফ্লাইটটি। গত বছরের তুলনায় কমেছে যাত্রী। ভোরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। ব্যস্ততার কারণেই মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু তার এবারকার ঢাকা সফরের সময় রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে বসতে পারবেন না। সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বিষয়টি স্পষ্ট করেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল। তার কথায় স্পষ্ট হয়, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তার বিষয়টি এবারের ডোনাল্ড লুর সফরে গুরুত্ব পাচ্ছে, বাংলাদেশের রাজনৈতিক বিষয় নয়। ওয়াশিংটন ডিসি থেকে বিস্তারিত জানাচ্ছেন দস্তগীর জাহাঙ্গীর। বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মার্কিন ভিসা নীতি সহ আভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে প্রায়ই নাক গলাতে দেখা যায় যুক্তরাষ্ট্রকে। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর আলোচনা ও সমালোচনার কেন্দ্রে পরিণত হয়েছিল। এবারও তার সফরের আগে প্রশ্ন উঠেছিল লু কোন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন সে বিষয়ে। তার সফরের উদ্দেশ্যই বাকি, তবে বিষয়টি পরিষ্কার করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর। গত সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে যুক্তরাষ্ট্র নাক গলালেও আপাতত এই কাজটি যে আর করছেন না তা স্পষ্ট করলেন আজকের প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বেদান্ত প্যাটেল। সোমবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিং এ মুখপাত্র বেদান্ত প্যাটেলকে ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে প্রশ্ন করা হয়। 17 মাসের মধ্যে তৃতীয়বার এই সফরে কেন তিনি রাজনৈতিক দল কিংবা রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা করবেন না বিষয়টি জানতে চাওয়া হয়। বাংলাদেশের আভ্যন্তরীণ রাজনৈতিক ইস্যুতে বারবার কথা বলা যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তন হয়েছে কিনা সেই প্রশ্ন রাখা হয় বেদান্ত প্যাটেলের কাছে। তবে বিষয়টি এড়িয়ে গিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ব্যস্ততার কারণেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবেন না ডোনাল্ড লু। Our government officials meet with or not, the schedule, time of day, lots of other things. Assistant Secretary Liu is on a swing through a number of South Asian countries, specifically India, Sri Lanka, and Bangladesh. He is there to strengthen bilateral cooperation with each country and to demonstrate U.S. support for a free, open, and prosperous Indo-Pacific region. In Bangladesh, he will meet with government officials, civil society leaders, and other Bangladeshis to talk about deepening our U.S.-Bangladeshi cooperation, including deepening our economic ties and ways that we can collaborate further to address climate issues. 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশ সফর করবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দেশগুলোর সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়ন গুরুত্ব পাবে তার সফরে। দস্তগীর জাহাঙ্গীর, সময় সংবাদ, স্টেট ডিপার্টমেন্ট, ওয়াশিংটন ডিসি। আজ 2 দিনের সফরে আবারও ঢাকা আসছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। যেটি জানাচ্ছিলাম, নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের এই সফরে সম্পর্ক জোরদারই লক্ষ্য বলে জানাচ্ছে স্টেট ডিপার্টমেন্ট। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা বা ভিসা নীতি দুদেশের সম্পর্কে যে রেখাপাত করেছে সেটা আলোচনায় থাকবে। এছাড়াও অর্থনৈতিক উন্নয়নের নানান বিষয় রয়েছে আলোচ্য সূচিতে। মানুষের দেশ বাংলাদেশে ফিরে আসতে পেরে আমি আনন্দিত। নির্বাচনের আগে 2 দফা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর অভ্যন্তরীণ রাজনীতির আলোচনা সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। পরিবর্তিত প্রেক্ষাপটে নির্বাচনের 4 মাস পর আবারও ঢাকায় আসছেন লু। এবার আর থাকছে না রাজনীতিবিদদের সঙ্গে আলোচনা, সরকারি পর্যায়ে বৈঠকই সফরের মূল আকর্ষণ। তবে বাদ পড়েনি সুশীল সমাজের সঙ্গে সাক্ষাৎ। আমরা কর্মকর্তা লেভেলে আমরা মিট করব মোস্টলি,
সুতরাং আমরা কোন কোন মেকানিজমকে আরও এগিয়ে নেওয়া যাবে এর মধ্যে সেই বিষয়ে আলোচনা হবে। মার্কিন পররাষ্ট্র দফতরের ওয়েবসাইটে বলা হয়েছে 10 থেকে 15 মে ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ সফর করবেন ডোনাল্ড লু। এসব দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার সহ মুক্ত, অবাধ ও সমৃদ্ধ ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বাস্তবায়ন গুরুত্ব পাবে সফরে। মূল দ্বিপাক্ষিক বৈঠক হবে পররাষ্ট্র সচিবের সঙ্গে। মাসুদ বিন মোমেন জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও জোরদারে নানা পথ খোঁজার চেষ্টা থাকবে বৈঠকে। আমাদের সাথে ওদের প্রচুর মেকানিজম আছে, প্ল্যাটফর্ম আছে, ডায়ালগ আছে, তো এইগুলা সবগুলাই আরও কিভাবে রিঅ্যাক্টিভেট করা যায়। একটি নতুন সরকার গঠিত হয়েছে, স্টেবল একটি সরকার, তারা তাদের রেগুলার কর্মকাণ্ড এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা বিভিন্ন দেশের সাথে আমাদের সম্পর্ক এগিয়ে নিয়ে যাচ্ছি। সুতরাং সকল দেশই মনে করছে যে এখন আমাদেরকে সাথে এঙ্গেজ করা। এদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে মন্ত্রী হাসান মাহমুদ বলেন, র্যাবের উপর নিষেধাজ্ঞা, ভিসা নীতির মতো ইস্যুতে ঢাকা ওয়াশিংটন সম্পর্কে যে রেখাপাত হয়েছে তা নিয়ে আলোচনা হবে। অর্থনৈতিক সম্পর্ক আছে, আমাদের নানা ক্ষেত্রে কপারেশন আছে, সেগুলো নিয়ে তো অবশ্যই আলোচনা হবে। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। সেই প্রসঙ্গগুলো স্বাভাবিকভাবে আসতেই পারে। ডোনাল্ড লুর সফরে অর্থনৈতিক সম্পর্ক জোরদার হবে বলেও আশাবাদ পররাষ্ট্রমন্ত্রী। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। ভোটের আগে মুখিয়ে থাকলেও এখন বিদেশিদের বিষয়ে আগ্রহে ভাটা পড়েছে বিএনপির নেতারা। বলছেন, বিদেশিদের উপর নির্ভর করে আন্দোলন করে না তাদের দল। গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি মহাসচিবের। এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলনের নামে উত্তেজনা ছড়ানোর চেষ্টা করা হলে প্রতিহত করবে ক্ষমতাসীনরা। নির্বাচনের আগে দফায় দফায় মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলোর প্রতিনিধিদের বাংলাদেশ নিয়ে তৎপর থাকতে দেখা যায়। বিএনপি নেতারাও ইউরোপ, আমেরিকার ঢাকার হাইকমিশন কিংবা দূতাবাসে প্রায় আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বৈঠক করতেন। গেল বছর 28 অক্টোবরের কর্মসূচির দিন সন্ধ্যায় পল্টন কার্যালয়ে মার্কিন প্রেসিডেন্টের ভুয়া উপদেষ্টা নিয়েও চাঞ্চল্য সৃষ্টি হয় রাজনীতিতে। নির্বাচনের আগে পশ্চিমাদের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে নাক গলানোর বিষয়ে উৎসাহের বদলে আগ্রহে ভাটা পড়েছে বিএনপি নেতাদের। সোমবার সমমনা দলগুলোর সঙ্গে বৈঠকের পর মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে প্রশ্ন করা হয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে। বলেন, বিদেশিদের ওপর নির্ভর করে আন্দোলন করে না বিএনপি। ডোনাল্ড লুর ঢাকা সফর নিয়ে ভাবছে না দল। ডোনাল্ড লুর ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম, আমরা কিন্তু বলি না। ওনার আশা নিরাশায় আমাদের কিছু আসে যায় না। আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না। বাংলাদেশের মানুষ তার সমস্যার সমাধান বরাবরই নিজেরা করেছে। অন্যদিকে প্রবীণ রাজনীতিবিদ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনর মরদেহে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকার বিরোধী সব দলকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। দুর্ভাগ্যজনকভাবে বিভাজনটা সৃষ্টি হয়েছে বাংলাদেশে। সেই বিভাজন থেকে আমাদের সকলের বেরিয়ে আসা উচিত এবং সকলের একই সঙ্গে বাংলাদেশের কল্যাণের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করা উচিত। রাজনৈতিকভাবে মোকাবিলা না করে আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলে পালানোর পথ পাবে না বিএনপি। ধানমন্ডিতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন হুঁশিয়ারি দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, কোনো বিদেশি শক্তির ভয়ে ভীত নয় আওয়ামী লীগ। নির্বাচনের পর বাইডেনের পাঠানো চিঠির বাস্তব প্রতিফলন দেখতে চায় সরকার। কেউ আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে, সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা।
উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে ওবায়দুল কাদের নিশ্চিত করেন, আওয়ামী লীগের সিদ্ধান্তে পরিবর্তন হয়নি। মনে করিয়ে দেন, শাস্তি বিভিন্নভাবেই হতে পারে। শাস্তিটা অনেকভাবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। ঢাকার পর চট্টগ্রাম থেকে শুরু হজের প্রথম ফ্লাইট। মধ্যরাতে 419 জন হজ যাত্রী নিয়ে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায় ফ্লাইটটি। মুসলিম উম্মার মহাসম্মেলন হজে এবার বার্তা থাকবে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় জনমত গঠন করা, এমনই প্রত্যাশার কথা ছিল হাজিদের মুখে মুখে। 419 জন যাত্রী নিয়ে সোমবার মধ্যরাতে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে যায় হজের প্রথম ফ্লাইটটি। নুরজামান আতিকের ক্যামেরায় বিস্তারিত, শফিকুল আলমের প্রতিবেদনে। মুসলিম উম্মার সবচেয়ে বড় ঐক্য ও মহাসম্মেলন, ইসলামের চতুর্থ স্তম্ভ পবিত্র হজ। আল্লাহ ও তার রাসূলের সান্নিধ্য অর্জনে প্রতি বছর গোটা পৃথিবী থেকে প্রিয় নবীর দেশে হজ পালনে যান লাখো ধর্মপ্রাণ মুসলমান। ঢাকার পর চট্টগ্রাম থেকে শুরু হজের প্রথম ফ্লাইট। সাদা পোশাকের হাজিরা দেশে থাকলেও তাদের মনের ইচ্ছে আর বাসনা পূরণে আল্লাহ ও রাসূলের কাছে নিজেদের উৎসর্গ করেছেন বহু আগে। হজের নিয়তের পর থেকেই শারীরিক ও আর্থিক এ ফরজ ইবাদত পালনে তাদের অপেক্ষা কবে পাবেন মক্কা মদিনার দিদার। হাজিদের মুখে মুখে ছিল স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার বার্তা। শুকরিয়া আদায় করেন আল্লাহর কাছে। মদিনা মানওয়ারা জিয়ারতের নিয়তে আমরা এই দীর্ঘদিনের আশা আজকে এটা সফল হতে যাচ্ছে। অনেক দিন ধরে আশা করে থাকছি হজে যাওয়ার জন্য, আল্লাহ এটা এখনো পূরণ করতেছে, ওই জন্য আমাদের খুব ভালো লাগছে। আল্লাহ সবার আশা পূরণ করুক। দেশের জন্য আর ফিলিস্তিনের জন্য আমরা চাই যেন দোয়া করবো, যেন ফিলিস্তিন যেন স্বাধীন রাষ্ট্র পরিচিত হয়। দেশের জন্য, দেশের জন্য সবাই যাতে ভালো থাকে, প্রত্যেকের জন্য দোয়া করব। প্রথম হজ ফ্লাইট উপলক্ষে সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিমান কর্তৃপক্ষ জানান, গত বছর 10,000 হাজি গেলেও এবার কমে 8,000-এ নেমেছে। চট্টগ্রাম থেকে মদিনায় 2টি ও মক্কায় 20টি সহ মোট 22টি হজ ফ্লাইট যাবে সৌদি আরবে। পরে হাজিদের ফুল দিয়ে বরণ করেন চট্টগ্রাম সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থভাবে যে হজ আপনাদের কপালে নসিব করেছে, যে জন্য আপনারা সুন্দরভাবে সমস্ত নিয়ম কানুন সমস্ত কিছু পালন করে আবার সুস্থভাবে দেশে ফিরতে পারেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি। এয়ারপোর্ট অথরিটি আছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করতেছেন আপনাদের আল্লাহর মেহমানদের যাতে সর্বোচ্চ সেবা প্রদান করতে পারে। ভবিষ্যতেও যাতে আমরা চট্টগ্রাম থেকে আরও ডেডিকেটেড ফ্লাইট বৃদ্ধি করতে পারি, সেই তৌফিক যেন আমাদেরকে দেওয়া হয়, সেটার জন্য দোয়া করবেন। 14 মে দিবাগত রাত 2:30টায় একে একে বিমানে ওঠেন হাজিরা। রাত 4টার দিকে 419 জন হজ যাত্রী নিয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে পবিত্র মক্কার উদ্দেশ্যে উড়ে যায় বাংলাদেশ বিমানের ফ্লাইটটি। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। এদিকে বাংলাদেশি হজ যাত্রীদের সুবিধায় ভিসা অনুমোদনের সময় বাড়াতে এবার সৌদি আরবকে আহ্বান জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত সৌজন্য সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বেলা 10টায় প্রধানমন্ত্রী বাসভবন গণভবনে সরকার প্রধান শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান। পরে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, হজে যাওয়ার ভিসা না পাওয়া সবাই যাতে হজে অংশ নিতে পারেন, তাই ভিসা সহজ করতে প্রধানমন্ত্রী অনুরোধ জানিয়েছেন। জবাবে দ্রুতই ভিসা না পাওয়া 10,000 যাত্রীর সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন সৌদি দূত। এ সময় বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী সৌদি কোম্পানি ও প্রকল্পের তালিকা প্রধানমন্ত্রীকে তুলে দেন রাষ্ট্রদূত। এখনও ভিসা জটিলতা কাটেনি 9,377 জন হজ যাত্রী। তবে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলছে হজ অফিস। আর হাব বলছে দ্রুতই ভিসা জটিলতা নিরসন হবে। বেশিরভাগ হজযাত্রী রেজিস্ট্রেশন করেছেন 4 বছর আগে। অবশেষে ইমিগ্রেশন শেষ করে বিমানবন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া বাসে ওঠার সময় প্রত্যেকের মুখে ছিল আনন্দের ছাপ।
মহান আল্লাহর ঘরকে কাছ থেকে দেখার কথা ভেবেই আনন্দ হজযাত্রীদের চোখে মুখে। বলছিলেন এই দিনটির জন্য তাদের অপেক্ষার প্রহর গোনার গল্প। এই 4 বছর যে অপেক্ষা করতেছি যা বৃথা যাচ্ছে না ইনশাআল্লাহ। অনেক খুশি লাগছে যে আলহামদুলিল্লাহ আল্লাহ নিয়ে যাচ্ছে তাড়াতাড়ি। আল্লাহ হুকুম করছে এই পর্যন্ত, ইনশাআল্লাহ আমরা রেডি হয়ে আসছি, বাকিটা আল্লাহর ইচ্ছা। আগের বছরগুলোর মতো এবার নেই তেমন কোনো অসন্তোষ, তবে হজযাত্রীদের চাওয়া এই ধারাবাহিকতা যেন বজায় থাকে। অতি সহজে আসতে পারলাম এবং এখানকার যে ম্যানেজমেন্ট খুব ভালো আছে। এবছর হজের ব্যবস্থা খুব সুন্দর, হাজিদের কোনো হয়রানি নাই। এদিকে নিবন্ধিত হজযাত্রীদের মধ্যে এখনও ৯,৩৭৭ জনের ভিসা ইস্যু হয়নি, যদিও হাবের সভাপতির আশ্বাস আগামী 2 দিনের মধ্যেই কেটে যাবে ভিসা সংক্রান্ত সব জটিলতা। আগামী 2 দিনের মধ্যে সব ভিসা হয়ে যাবে। যেগুলি পরে হচ্ছে এগুলি নিয়ে কোনো আমাদের শঙ্কাও নেই, বিকজ এগুলির ফ্লাইট কিন্তু অনেক পরে। ভিসা জটিলতা বা কোনো বিষয় এখন এগুলো নাই। যে সমস্যাগুলো হচ্ছে কিছু আছে শারীরিক সমস্যা, একটা ফ্লাইটে হয়তো 2-4টে ফ্লাইটের মধ্যে 1-2 ফ্লাইট এরকম মিস হয়েছে, সেগুলো এরকম ইস্যু ছাড়া অন্য কোনো ইস্যু নাই। হজযাত্রার 5ম দিনে 8টি ফ্লাইটে বাংলাদেশ থেকে জেদ্দা যাচ্ছেন 3,283 জন হজযাত্রী। আল আমিন তুষার, সময় সংবাদ, ঢাকা। এবার কেমন নগরী? রোদ উঠলে হয়ে ওঠে অসহনীয়, আর বৃষ্টি হলে হয় জলাবদ্ধতা, সঙ্গে যানজট আর দূষণ তো আছেই। নগরবাসীর জন্য এ যেন উভয় সংকট। জীবন আর জীবিকার তাগিদে ছাড়াও যাচ্ছে না এ নগর। নগরবিদরা বলছেন দায়িত্বশীলদের দায়িত্বহীন ভূমিকার কারণেই ধুঁকছে নগর। ধ্রুব ব্যানার্জির রিপোর্ট। থামা যায় না। তৃষ্ণা মিটিয়ে অঝরে বৃষ্টি আসুক আর ধরনী একটু স্বস্তি পাক। 10-20 মিনিটে বৃষ্টি হইলেই পানি করে উঠতে যায়। আমরা দরখাস্ত পর্যন্ত করছি, সিটি কর্পোরেশন আমরা দরখাস্ত পর্যন্ত করছি, এখনো আমরা শুরু হওয়া পাই নাই। এই হলো তিলোত্তমা ঢাকার এখনকার চিত্র। কথায় কথায় গ্রীষ্মের তাপমাত্রার পারদ ছুঁয়ে যায় 38-এর কোটা। মরুর উত্তাপে নগরীতে নেমে আসে বৃষ্টির জন্য ঘোর হাহাকার। ভাগ্য বদলায়, অঝোর ধারায় হয় বৃষ্টি, তবে ফলাফল হিতে বিপরীত। অল্প বর্ষণেই তলিয়ে যায় রাজধানীর বিভিন্ন সড়ক, আবারও সেই ভোগান্তির পুনরাবৃত্তি। একটু বৃষ্টি হলে জায়গায় জায়গায় পানি জমে যাচ্ছে, দৈনিক চলাচলের জন্য এটা অযোগ্য। উন্নতি করতে গিয়ে ঢাকার বেশিরভাগ গাছপালা কেটে ফেলা হয়েছে, সামান্য গরমও অনেক গরম অনুভূত হয়। পানি একটা থাকে, গতকালকে আমি মিরপুরে গেলাম, ওখানে দেখলাম যে মানে মানুষ চলাচলের অনুপযোগী হয়ে গেছে। এমন সংকটকে প্রতিনিয়তই যেন সঙ্গ দিচ্ছে শব্দ দূষণ, বায়ু দূষণ, যানজটের মতো নাছোড় বান্দা শব্দগুলো। নিত্যদিনের এমন সমস্যায় কংক্রিটের আবর্জনায় ঠাসা রাজধানীতে যারা বসবাস করেন তারা অনেকটাই বাধ্য হয়ে, কেউ জীবিকার তাগিদে, কেউ আবার সুন্দর ভবিষ্যতের আশায়। ডাক্তার কন, লেখাপড়া কন, চাকরি কন, যে কোনো ব্যাপারেই ঢাকা হইল কেন্দ্রস্থল। বাবু বলে তো এই সুবিধাটা নাই। ঢাকায় চাকরি, ব্যবসা, ওয়াইফ চাকরি করে, আমি ব্যবসা করি, এই চাকরি ব্যবসার খাতিরে এখানে 10 দিন মানে ইনকামের কোনো সোর্স থাকে আর 20 দিনে বসে থাকার লাগে। আর ঢাকায় আসলে 30 দিনের মধ্যে নিম্ন 25 দিন ইনকাম করতে পারি। আয়তনের তুলনায় ঢাকা এখন পৃথিবীর সবচেয়ে জনঘন শহর। উত্তর সিটি কর্পোরেশনের তুলনায় দক্ষিণের জনসংখ্যার ঘনত্ব প্রায় 9,000 বেশি। সারা দেশের বিবেচনায়ও এই সিটি কর্পোরেশনের জনসংখ্যা মাথা ব্যথার কারণ। রাজধানী ঢাকায় এই সবুজ এখন আর খুঁজে পাওয়া যায় না। তার উপর এখন বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন 2050 সাল নাগাদ এমন অবস্থা জলবায়ু পরিবর্তনের যদি অব্যাহত থাকে তাহলে রাজধানীতে জনসংখ্যা বাড়বে প্রায় 50 লক্ষ। এতে ভয়ঙ্কর ক্ষতির মুখে পড়বে প্রাণ এবং প্রকৃতি। তাই তারা বলছেন এখনই সময় বিভিন্ন সরকারি, স্বায়ত্তশাসিত কিংবা বেসরকারি প্রতিষ্ঠানকে বিকেন্দ্রীকরণের। শুধু তাই নয়, নগরবিদরা বলছেন দায়িত্বশীলদের দায়িত্বহীন ভূমিকার কারণেই ধুঁকছে নগরবাসী। বাংলাদেশের মানুষ যদি আফ্রিকা, তানজানিয়াতে গিয়ে কর্মের সন্ধানে যেতে পারে, তাহলে ঢাকার মানুষও যারা ঢাকায় রংপুর থেকে এসেছে কাজ করতে, তারা যদি রংপুরে ভালো সুযোগ সুবিধা পায় রংপুরে যাবে। যে কোনো বিচ্ছিন্ন উন্নয়ন পরিকল্পনা, বিচ্ছিন্ন উন্নয়ন উদ্যোগের দায়ভার আসলে দায়িত্বশীলের। প্রায়শই আমরা একটা মানে কথাটা বলি যে মানুষকে সচেতন হতে হবে। মানুষ তো সচেতন হয় যখন প্রতিষ্ঠানগুলো কাজ করে। শহরের সীমান্তে আবাসন, শিক্ষাকেন্দ্র, চিকিৎসা কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ স্থাপনা নির্মাণ করতে হবে বলেও পরামর্শ দেন তিনি। তবে কতটুকু বাস্তবসম্মত তা নিয়েও প্রশ্ন আছে। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ড্রেনেজ ব্যবস্থা পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে না পারাকে 4 বছরে নিজের বড় ব্যর্থতা মানছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
সোমবার দুপুরে নগর ভবনে 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নতুন বছরে এইডস নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার এবং নতুন 18টি ওয়ার্ডের উন্নয়ন কাজই তার প্রধান লক্ষ্য। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের 4 বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করেন মেয়র আতিকুল ইসলাম। এ সময় তিনি বিগত 4 বছরে তার নেতৃত্বে ঢাকা উত্তরের উন্নয়নের নানা কর্মকাণ্ডের সার্বিক দিক তুলে ধরেন। বিটিআইনে ফেল করেছি, আমি তো স্বীকার করছি, আমি তো অস্বীকার করছি না। গত 4 বছরে ড্রেনেজ ব্যবস্থাকে পরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন করতে না পারাকে বড় ব্যর্থতা বলে মানছেন উত্তরের মেয়র। সেই সঙ্গে আক্ষেপ করেন নগরীর ফুটপাত নিয়েও। আমরা যখন রাস্তাকে অবৈধ উচ্ছেদ করি তার 3 দিন পরে কিন্তু আবার বসে যাচ্ছে। এক একজনকে ক্লেম দেয়। আমার ব্যর্থতা, কারণ কিভাবে বাড়িধারার এবং গুলশানের লোকরা কিভাবে তারা খালের মধ্যে ডাইরেক্ট কালো বর্জ্য তারা দিয়ে দিচ্ছে, এটি অত্যন্ত কষ্ট লাগে নিজের কাছে, আমার কাছে। অভিযোগ থাকলেও মশক নিয়ন্ত্রণে কিছুটা স্বস্তির কথাই বললেন মেয়র। নতুন বছরে এডিস নিয়ন্ত্রণ, খাল পুনরুদ্ধার আর 18টি নতুন ওয়ার্ডের উন্নয়ন কাজ বাস্তবায়ন করাই প্রধান লক্ষ্য বলে জানান মেয়র। আমার এমফাসাইজ হচ্ছিল পরবর্তীতে 18টি ওয়ার্ড। এই 18টি ওয়ার্ডকে আমাদের যে সীমিত সংখ্যক যা কিছু আছে তা নিয়ে যত শীঘ্রই সম্ভব 18টি ওয়ার্ডকে মানুষকে ভোগান্তির থেকে রেহাই দেওয়ার জন্য। সামনের বছরে কাউরান বাজার থেকে ব্যবসায়ীদের স্থানান্তরের কাজটি বড় চ্যালেঞ্জিং হবে বলেও মানছেন উত্তরের মেয়র। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। যাত্রা শুরুর দ্বিতীয় দিনেই মুখ থুবড়ে পড়েছে গেট লক সার্ভিস। সড়কে চলছে দূরপাল্লার বাসগুলোর নিয়ম না মানার প্রতিযোগিতা। নিয়মের কথা জানেন না বলছেন অনেক চালক সহকারী, আর অনিয়ম চোখে পড়লে ব্যবস্থা নেওয়ার দাবি পুলিশের। মহাসড়কে বাস থামিয়ে চলছে ভাড়া নিয়ে দর কষাকষি। দেখে কে বলবে মাত্র একদিন আগেই শুরু হয়েছে গেট লক সার্ভিস, অর্থাৎ যত্রতত্র তোলা যাবে না যাত্রী। ধুঁকতে থাকা গণপরিবহন শৃঙ্খলায় আনতে রোববার থেকে শুরু হয়েছে গেট লক সার্ভিস। কথা ছিল মহাখালী বাসস্ট্যান্ড থেকে ছেড়ে আসা বাসগুলো চেকিং হবে 4 জায়গায়। প্রথমে কাকলী, এরপর কুর্মিটোলা, খিলক্ষেত এবং সবশেষ আব্দুল্লাপুরে। উদ্দেশ্য রাস্তায় যেন বাড়তি যাত্রী না ওঠায় বাসগুলো। তবে কে শোনে কার কথা? বাস্তবতা বলছে অনিয়মই যেন পরিণত হয়েছে নিয়মে। প্রশ্ন, কেন সম্ভব হচ্ছে না এই নিয়ম মানা? আগে সচেতনতা বাড়াইতে হইব সব যাত্রী যাতে বাস স্ট্যান্ড থেকে উঠে। হুট করে যদি কোনো কিছু জনগণের উপরে চাপায় দেওয়া হয় বা অন্য কিছু করা হয়, সেই ক্ষেত্রে তো আমরা ওটা পালন করা সম্ভব না। চালক আর যাত্রীরা দায় চাপাচ্ছেন একে অন্যের উপর। বাপ মা শিখে গেছে বছর পরে এইভাবে যায়, তার ছেলেমেয়েরা এইভাবে শিখে গেছে, এইগুলো যায়। আমি তো জানি না, গতকাল যেহেতু হয়েছে, তাহলে জানলে তো আমি কাউন্টার থেকে উঠতাম। এদিকে নিয়মটি চালু হওয়ার প্রথম দিনেই 23টি বাসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। কার্যক্রমটা কিন্তু মূলত মহাখালী বাস টার্মিনালের শৃঙ্খলার উদ্দেশ্যে আমরা এই উদ্যোগটি গ্রহণ করেছি, যে মহাখালী বাস টার্মিনাল কেন্দ্রিক যে যানজটটি তৈরি হয় সেইটি নির্মূল হচ্ছে আমাদের এটা মেইন কারণ। কারণ নির্ধারিত কাউন্টারের বাইরে কারোরই যাত্রী ওঠার বা নামানোর কথা নয়। চলমান এই গেট লক রাখার নিয়মটি আপাতত আন্তজেলায় চলাচলকারী বাসগুলোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এই শহর যেন অনিয়মের এক স্বর্গরাজ্য। প্রতিনিয়তই এখানে চলে নিয়ম না মানার এক প্রতিযোগিতা। নিরাপদ সড়ক নিশ্চিতে এর আগেও বহু পদক্ষেপ নিয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থা, তবে তার কার্যকারিতা নেই বললেই চলে। তবে সবশেষ নেওয়া এই গেট লক সার্ভিস এবার কতটুকু কাজে আসে সেটাই এখন দেখার বিষয়। মেহেদি হাসান, সময় সংবাদ, ঢাকা। 997 জন শিক্ষকের জায়গায় আছেন মাত্র 197 জন। 47টি বিভাগের পরিকল্পনা থাকলেও চালু হয়েছে মাত্র 22টি। শিক্ষার্থীরা বলছেন অনেক গুরুত্বপূর্ণ বিভাগ না থাকায় বঞ্চিত হচ্ছে তারা। শিক্ষক ও কর্মকর্তারা বলছেন জনবল সংকটে প্রশাসনিক কাজ সহ মানসম্মত পাঠদান ব্যাহত হচ্ছে। তবে কর্তৃপক্ষ বলছে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে ইউজিসি ও মন্ত্রণালয়ের উপর। শাকিল মাহমুদের ক্যামেরায় বিস্তারিত, নাজমুল ইসলাম নিশাতের রিপোর্টে। রংপুরের মানুষের দীর্ঘ সংগ্রামের ফসল বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
তবে প্রতিষ্ঠার শুরু থেকেই নিয়োগে অনিয়ম, দুর্নীতি, শিক্ষার্থী শিক্ষকদের আন্দোলন সহ নানা কারণে হোঁচট খায় বিশ্ববিদ্যালয়টি। ফলে দীর্ঘ সময়ে পৌঁছাতে পারেনি কাঙ্ক্ষিত লক্ষ্যে। ৮,৫০০ শিক্ষার্থীর জন্য শিক্ষক রয়েছেন ১৯৭ জন। প্রশাসনিক কাজ পরিচালনার জন্য জনবল রয়েছে অর্ধেক। বিভাগ চালু হয়েছে মাত্র ২২টি, আর কৃষি এবং আইনের মতো গুরুত্বপূর্ণ অনুষদ শুরুই করতে পারেনি। জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং নাই, তারপর আমাদের বায়োলজিক্যাল কোনো ডিপার্টমেন্টই নেই আসলে। একটা ইউনিভার্সিটিকে উন্নত করতে গেলে বায়োলজিক্যাল ইউনিভার্সিটি মানে ডিপার্টমেন্টগুলো লাগে। কৃষি অনুষদ যে খোলার কথা ছিল এটা আসলে এখনো হয়নি, অথবা উদ্যোগ আমি দেখতেছি না। শিক্ষক ও কর্মকর্তারা বলছেন, জনবল সংকটে প্রশাসনিক কাজ সহ মানসম্মত পাঠদান ব্যাহত হচ্ছে। আমাদেরকে অতিরিক্ত কাজ করতে হয় এবং প্রেশার নিতে হয়, এটা কিন্তু আমাদের জন্য সমস্যা। আপনি যদি আমার বিভাগের কথাই বলি, জনসংযোগে এখানে থাকার কথা ছিল হয়তো 10 জন, আছে আমরা 4 জন বা 5 জন। আমাদের 47 জনের বিপরীতে একজন, এবং কোনো বিভাগে এই সংখ্যাটা আরও বেশি, 60-এরও অধিক। গবেষণার জায়গাটা ব্যাহত হওয়ার কারণে শিক্ষার্থীরা মানসম্পন্ন শিক্ষা পাচ্ছে না। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, অবশিষ্ট বিভাগগুলো চালু সহ শিক্ষক ও জনবল কাঠামো পূরণে ইউজিসি ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়েছে। আমাদের চাহিদা এবং অর্গানাইজেশন নির্ধারিত যে লোকবল আছে, যে বিভাগের কথা বলা আছে, সেগুলো হয়তো এখনো এটা বাস্তবায়নতে সম্ভব হচ্ছে না। আমরা আশা করব যে মঞ্জুরি কমিশন এবং মন্ত্রণালয় এই ব্যাপারে আগামীতে আরও মনোযোগ দিবে, সেটা আমরা প্রত্যাশা করি। 2008 সালের 22 অক্টোবর থেকে 2024 সালের জুন পর্যন্ত 15 বছর মেয়াদী নেওয়া পরিকল্পনায় ছিল বিশ্ববিদ্যালয়ে 8টি অনুষদে 47টি বিভাগ এবং শিক্ষক থাকবেন 897 জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। ইকোনমিক জোন কিংবা সরকার নির্ধারিত শিল্পাঞ্চল ছাড়া অন্য কোনো স্থানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করা হলে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ না দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এমনকি নতুন শিল্প প্রতিষ্ঠানকে ঋণ দেওয়ার আগে বিদ্যুৎ এবং গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক উল্লেখ করে সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। তবে কোনো রকম আলোচনা ছাড়া এ ধরনের কঠোর সিদ্ধান্ত দেশের শিল্প বিকাশকে বাধাগ্রস্ত করবে বলে মত ব্যবসায়ীদের। শেখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। এমনিতেই দীর্ঘদিন ধরে গ্যাস এবং বিদ্যুৎ সংকটে ভুগছিলেন দেশের শিল্প উদ্যোক্তারা। বছরের পর বছর অপেক্ষা করেও মিলছিল না নতুন শিল্প কারখানায় গ্যাস ও বিদ্যুতের সংযোগ। এর মাঝে ভূমি ও জ্বালানি ব্যবস্থাপনা এবং পরিবেশের উন্নয়নে নতুন গ্যাস এবং বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে কঠোর অবস্থান নিয়েছে সরকার। শিল্প কারখানায় ঋণ দেওয়ার ক্ষেত্রে বিদ্যুৎ এবং গ্যাস কর্তৃপক্ষের ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক করে 25 এপ্রিল সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। দেশে কার্যরত সবগুলো ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তাকে উল্লেখ করা এই সার্কুলারে ঋণের পাশাপাশি লিজ এবং বিনিয়োগ সুবিধা দেওয়ার আগে ছাড়পত্র যাচাই করে নিতে বলা হয়। অবশ্য এর আগে 8 এপ্রিল সব ধরনের তফসিলি ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের মাধ্যমে জারি করা বাংলাদেশ ব্যাংকের অপর একটি সার্কুলারে ইকোনমিক জোন বা সরকার নির্ধারিত শিল্প এলাকা ছাড়া অন্য কোনো স্থানে শিল্প প্রতিষ্ঠান নির্মাণ করা হলে বিদ্যুৎ এবং গ্যাস সংযোগ না দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছিল। প্রজ্ঞাপনে যে সমস্ত এলাকায় নিষেধ করা হয়েছে নতুন কোনো গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ না দেওয়ার, আমরা সেটা মেনে আমরা নতুন কোনো সংযোগ আর বিদ্যুৎ সংযোগ দেব না। নতুন কারখানা স্থাপনে দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে ওঠা ইকোনমিক জোনগুলোকে গুরুত্ব দেওয়া হলো, সেখানে রয়ে গেছে নানা জটিলতা। বিশেষ করে অধিকাংশ শিল্প মালিক যেমন তাদের নামে বরাদ্দ জায়গা বুঝে পায়নি, তেমনি ভূমিকে কারখানা উপযোগী করে তোলার পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নও রয়ে গেছে দীর্ঘসূত্রিতা। এমনকি নিশ্চিত করা হয়নি গ্যাস, বিদ্যুৎ এবং পানির সংযোগ। প্রজ্ঞাপনটি জারি করার এখনই সময় রাইট টাইম কিনা এটা নিয়ে আমি দ্বিমত পোষণ করতে পারি। বাট কেন? বিকজ আমাদের এখনও ইকোনমিক জোনগুলো কি আসলে রেডি কিনা, প্লট নিয়ে আমার রিকোয়ার্ড ইন্ডাস্ট্রিকে আমি বা আমার যে কারখানা এটিকে আমি স্থাপন করতে পারছি কিনা। ধীরে 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 যখন আমি জায়গাগুলো যখন অ্যাকোয়ার করে জায়গাগুলো কিনে নিয়েছি, তাহলে এটার মধ্যে তো আমার একটা বড় ধরনের ইনভেস্ট হয়েছে এবং আমি অলরেডি পিডিবি থেকে পারমিশন কিছু অংশ নিয়েছি, গ্যাসের জন্য অ্যাপ্লাই করেছি। আপনারা জানেন সংযোগ পাই বা না পাই, ডিমান্ডের টাকাটা কিন্তু দিয়ে দিতে হয়।
তো যারা ইনভেস্ট করে ফেলেছে তাদের জন্য বড় ধরনের একটা ক্ষতির সম্মুখীন। ব্যবসায়ী কিংবা শিল্প উদ্যোক্তাদের সাথে আলোচনা ছাড়াই সরকার এই কঠোর সিদ্ধান্ত নিল তা বাস্তবায়নে আরও সময় নেওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ইকোনমিক জোনগুলোকে গ্যাস, বিদ্যুৎ এবং পানি সরবরাহের সক্ষমতা বাড়িয়ে পূর্ণাঙ্গ রূপে গড়ে তোলার পরে এই সিদ্ধান্ত কার্যকরের মত তাদের। কোনো একটা ডিসিশন নেওয়ার আগে আমাদের অবকাঠামোগুলো কি আগে রেডি আছে কিনা এটা একটু দেখা দরকার। কারণ আমি এখন সবাইকে বলছি যে ইকোনমিক জোন ছাড়া ইন্ডাস্ট্রি করা যাবে না, তাহলে কিন্তু একটা বিপদ আসবে যে ইন্ডাস্ট্রি যদি না হয় তাহলে কিন্তু কর্মসংস্থানও বাড়বে না এবং বেকার মানুষের সংখ্যা কিন্তু বেড়ে যাবে। সরকার ইতিমধ্যে সারা দেশে 100টির বেশি ইকোনমিক জোন গড়ে তোলার পাশাপাশি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের নামে বরাদ্দ দিয়েছে। এছাড়া বাংলাদেশে প্রতিদিন করে 16,500 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হলো, চাহিদা তার চেয়ে অনেক বেশি। স্বাধীনতার পর গত 53 বছরে বাংলাদেশের শিল্প বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে শ্রমিক গণ পরিবেশে গড়ে ওঠা এই ধরনের ছোট ছোট শিল্পাঞ্চল। আগামীতে কলকারখানা গড়ার ক্ষেত্রে গ্যাস এবং বিদ্যুৎ সংযোগ পাওয়ার জন্য নতুন যে নিয়ম করা হয়েছে তাতে নতুন করে আর কোনো শিল্পাঞ্চল গড়ে উঠবে না, কর্মসংস্থান হবে না লাখ লাখ বেকারের, এমনটি শঙ্কা ব্যবসায়ীদের। চট্টগ্রামের বায়েজিদ শিল্পাঞ্চল থেকে কমল দে, সময় সংবাদ। ব্যাপক বিনিয়োগের লক্ষ্য নিয়ে জিরো কুপন বন্ড বাজারে ছেড়েছে বেক্সিমকো, যেখানে থাকছে 15% মুনাফার সূচক। করমুক্ত বিনিয়োগ সুবিধার কারণে বন্ড বাজারে বেক্সিমকোর এই উদ্যোগ নতুন সম্ভাবনা জাগিয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মায়ানগর প্রকল্প নবীনগর চন্দ্রা হাইওয়ের পাশে প্রায় 100 একর আয়তনের পরিবেশ বান্ধব প্রকল্পটিতে গড়ে তোলা হবে 18,000 অ্যাপার্টমেন্ট। থাকবে হোটেল, কনভেনশন সেন্টার, শপিং মল, শিক্ষা, স্বাস্থ্যসেবার ব্যবস্থা। শ্রীপুর টাউনশিপ লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ উদ্যোগে এই প্রকল্প বাস্তবায়ন করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বেক্সিমকো। এই উদ্যোগ বাস্তবায়নে উচ্চ হারের রিটার্নে বাজারে 1,500 কোটি টাকার জিরো কুপন বন্ড ছেড়েছে বেক্সিমকো। এর ডিসকাউন্ট রেট 15%, অর্থাৎ প্রতি 1 লাখ টাকা বিনিয়োগে মাসিক রিটার্ন 1,250 টাকা, আর মূলধন সহ 5 বছরে মোট ফিরবে 1,75,000 টাকা। এই বন্ড বিক্রির সমন্বয়ক হিসেবে রয়েছে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির দাবি এরই মধ্যে সাড়া ফেলেছে বন্ডটি। যে প্রজেক্টটা হবে সে অ্যাসেটটাই সিকিউরিটি দেওয়া, সে এটার রিটার্নটা ক্যাশ ফ্লোটাও সিকিউরিটি দেওয়া। তো অবশ্যই যে কোনো ইনভেস্টর আমার মনে হয় এটা অ্যাসেস করে বুঝতে পারবে এবং এই যে এটা আসলে আমার জন্য কতটুকু অ্যাট্রাকটিভ বা কতটুকু সেফ। এসএসসির অ্যাপ্রুভাল দেওয়া একটা বন্ড ইনস্ট্রুমেন্টে যেখানে একটা ল্যান্ড সিকিউরিটি দেওয়া আছে, যেই ল্যান্ডের উপর প্রজেক্ট হয় সেই ক্যাশ ফ্লোটাও এটাতে সিকিউরিটি দেওয়া। তো আমার মনে হয় না এটা নিয়ে সন্দেহ থাকা উচিত। বন্ড হচ্ছে এক ধরনের ঋণ চুক্তি, যার মাধ্যমে কোনো প্রতিষ্ঠান বাজারে ঋণপত্র ছেড়ে অর্থ সংগ্রহ করে থাকে, যা বিনিয়োগ বাড়াতে ব্যাংকের ওপর চাপ কমায়। তবে বুঝে শুনে বন্ডে বিনিয়োগের পরামর্শ এই বিশেষজ্ঞের। পুরো ফাইন্যান্সিয়াল ম্যাটারটাকে আপনি নিয়ে খুব ক্লোজলি দেখেন, টোটাল 1,500 কোটির মধ্যে কিন্তু 1/3 চলে যাচ্ছে যেটা কোনো প্রোডাক্টিভিটি নাই, তাদের লোন সেটেল হবে। কিন্তু বাকি যেই 1,000 কোটি টাকা আছে, এই 1,000 কোটি টাকার রেট কিন্তু ইকোনমির চেয়ে অনেক হাই। সত্যিকার অর্থে যিনি বিনিয়োগ করেন তার চুলচেরা বিশ্লেষণ করে বিনিয়োগ করা উচিত। বেক্সিমকো জানিয়েছে আগে এলে আগে পাবেন ভিত্তিতে এই বন্ড কেনা যাবে আগামী 15 মে পর্যন্ত। এদিন থেকে 5 বছরে 60 কিস্তিতে গ্রাহক ফিরে পাবেন তার মূলধন ও মুনাফা। 5 বছরের মধ্যে কোনো গ্রাহক চাইলে এই বন্ড ভাঙতে পারবেন না। এখানে বিনিয়োগের সর্বনিম্ন সীমা 50,000 টাকা করা হলেও রাখা হয়নি সর্বোচ্চ সীমা। বন্ড থেকে তোলা 1,500 কোটি টাকার মধ্যে 1,000 কোটি টাকা মায়ানগর প্রকল্প উন্নয়নে আর বাকি 500 কোটি টাকা ব্যয় হবে বেক্সিমকো লিমিটেডের বিদ্যমান ব্যাংক ঋণ পরিশোধে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। মৌসুমের শুরুতে ঝড় বৃষ্টি আর তাপপ্রবাহের কারণে রংপুরে এবার হাড়ি ভাঙা আমের ফলন গেলবারের তুলনায় অর্ধেকে নেমে আসতে পারে। বাগান মালিকরা বলছেন অতিরিক্ত সূর্যের তাপে ঝরে পড়েছে গুটি, পরিচর্যাতেও খুব একটা কাজে হচ্ছে না। তবে কৃষি বিভাগের দাবি খুব বেশি ক্ষতি হবে না। রেদন হিমেলের রিপোর্ট, ছবি তুলেছেন শাকিল মাহমুদ। রংপুরের মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের আমবাগান মালিক হোসেন মিয়া ঝড় বৃষ্টি আর অতিরিক্ত খরায় 9 বিঘার বাগানের মধ্যে 5 বিঘারই আমের গুটি ঝরে পড়েছে। এখন বাকি 4 বিঘার আম রক্ষায় যুদ্ধে নেমেছেন তিনি। ঝড় বৃষ্টিটা হয়ে গেছে, ওই পানিটা আমাদের খারাপ ছিল, পানিটার জন্য আমাদের আমগুলো সব ঝরে গেছে। এখন বাকি যেটা আছে আল্লাহ সেটা আমরা টিকে রাখার জন্য
এখন একটু পানি স্প্রে করতেছি। এমন অবস্থা জেলার বেশিরভাগ বাগানেরই। বাগান মালিকরা বলছেন পর্যাপ্ত সেচ ও বালাইনাশক স্প্রে করেও গাছে গুটি ধরে রাখা যাচ্ছে না। এবারে মুকুল যেভাবে ছিল সেই তুলনায় আমের ফলন নেই। এখন যেটুকু আছে এটুকুই সেবা যত্ন করতে হবে। কিছুদিন আগে একটা বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে মোল্ডেজ ধরে গেছি। যে জায়গায় 3 মণ আম হবে সে জায়গায় 2 মণ 1 মণ হচ্ছে না। শুরুতেই ঝড় বৃষ্টি, পরে টানা তাপপ্রবাহে আমের গুটি কিছুটা কম হলেও ফলন ঠিক রাখতে নিয়মিত পরিচর্যার পাশাপাশি সেচের পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। অনেক কৃষকই আমাদের যে পরামর্শ অনুসারে কাজ করছে। আমরা প্রত্যাশা করি যে আপনার এবারও আমের একটি ভালো ফলন পাবে। কৃষি বিভাগের আশা জেলার ৩,৩35 হেক্টর জমির বাগানে প্রায় 30,000 মেট্রিক টন হাড়িভাঙা আম উৎপাদন হবে। রেদওয়ান হিমেল, সময় সংবাদ, রংপুর। ঈদুল আজহা সামনে রেখে গবাদি পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা হৃষ্টপুষ্ট করতে কাজ করছেন বিশেষ যত্ন। গাইবান্ধায় কোরবানির হাটের জন্য প্রস্তুত হচ্ছে প্রায় 2 লাখ পশু। পাশাপাশি হাটে মহিষের চাহিদা পূরণে পরিচর্যায় ব্যস্ত দিনাজপুরের হাকিমপুরের খামারিরা। তবে পশুর খাবারের মূল্য বৃদ্ধির কারণে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে শঙ্কায় আছেন তারা। কোরবানির হাটের জন্য পশু পরিচর্যায় ব্যস্ত খামারিরা। খাওয়ানো হচ্ছে খড় ও ঘাসের সঙ্গে দানাদার বিভিন্ন খাবার। গাইবান্ধার খামারগুলোতে প্রস্তুত করা হচ্ছে মূলত ফ্রিজিয়ান, শাহিওয়াল ও দেশি সার। জেলার প্রাণিসম্পদ বিভাগের তথ্য মতে এবছর জেলায় কোরবানির হাটের জন্য প্রস্তুত করা হচ্ছে 1,35,381টি গরু এবং 81,980টি ছাগল, যা থেকে স্থানীয় চাহিদা মিটিয়ে প্রায় 22,000 পশু অন্যত্র বিক্রি করা যাবে। পশু বিক্রির জন্য 26টি স্থায়ী ও 16টি অস্থায়ী হাটের পাশাপাশি 8টি অনলাইন হাট নির্ধারণ করা হয়েছে। তবে এবার গোখাদ্যের দাম বেশি হওয়ায় পশুর ন্যায্য দাম নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। পাশাপাশি দেশের বাজারে ভারতীয় গরু প্রবেশ বন্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। কোরবানির জন্য আমরা প্রাকৃতিক খাবার খেলে দিচ্ছি, অনেক বড় হয়, একটু লাভবান হওয়ার জন্য। সামনে ঈদকে উপলক্ষ করিয়া আমরা ভুট্টা, ধান, চাল একসঙ্গে ভাঙ্গিয়া ওই খয় মোটা তাজা করে বিক্রি করার জন্য। সকালে খেলেই খুদের ভাত, তারপরে ধানের গুঁড়া, তারপরে ভুট্টে, ধান, গম এলে মিক্স করিয়া ভাঙ্গিয়ে খেলেই। ভারতীয় গরু আসলে পরে সাধারণ কৃষকরা একটু লস করবে, তারা সেই সঙ্গে আমাদেরও লস হবে না যে তা না। তবে দেশি গরুর মানটা সবসময় একটু আলাদা থাকে, আমাদের চাহিদা থাকে। আমরা দেশি গরুই অবশ্য সব পালি এখানে। খামারিদের প্রাকৃতিকভাবে পশু লালন পালনের পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানায় প্রাণী সম্পদ বিভাগ। ক্ষুদ্র খামারি প্রান্তিক কৃষক যারা আছে তাদের গরু বিক্রির জন্য অবশ্যই ফেসবুকের মাধ্যমে আগাম তাদের তথ্য, তাদের গরুর ছবি, আনুমানিক ওজন, আনুমানিক মূল্য সহ তারা শেয়ার করবে। এদিকে পশুর হাটে মহিষের চাহিদা পূরণে পিছিয়ে নেই খামারিরা। দিনাজপুরের হাকিমপুরে প্রস্তুত করা হচ্ছে 138টি মহিষ। মাঝারি ও সর্বোচ্চ 1400 কেজি ওজনের মহিষও পালন করা হচ্ছে উপজেলার খামারগুলোতে। শামিমা শাম্মী, সময় সংবাদ। ঝড় ও শিলাবৃষ্টির আশঙ্কায় দ্রুত ধান কাটছেন কুড়িগ্রামের কৃষক। এরই মধ্যে শেষ হয়েছে 30 ভাগ কাজ। তবে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি এড়াতে কম্বাইন্ড হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার পরামর্শ কৃষি বিভাগের। জামিন মিয়ার ছবিতে বাদশাহ সৈকতের রিপোর্ট। পরিপক্ক হওয়ায় ধান কেটে ঘরে তুলছেন কৃষক। অনেকে কাটার পর মাঠেই করছেন মারাই। তবে যারা দেরিতে আবাদ করেছেন তাদের কপালে দুশ্চিন্তার ভাঁজ। ক্ষেতের ধান এখনও পরিপক্ক না হওয়ায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতির শঙ্কা করছেন তারা। কাল বৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির শঙ্কায় কুড়িগ্রামে দ্রুত গতিতে পাকা ধান কাটা হচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে 30 ভাগ ধান কাটা। এবছর জমিতে তেমন কোনো রোগের আক্রমণ না হওয়ায় ফলন ভালো হয়েছে। ধান কাটছি মেশিন দিয়া, মাড়াই করতেছি মেশিন দিয়া, কিন্তু এখন চিন্তিত আকাশ খুব দুর্যোগ, তাই আমরা তাড়াতাড়ি মাড়াই করতেছি। আগে তো হাত দিয়ে ডাঙাইছিল, এখন মেশিনের উপর চাপটা বেশি পড়ছে, যার কারণে আমরা তাল পাচ্ছি না। কৃষকেরা খুব চাপ দিছে আমাদের উপরে, যেখানে যে পাচ্ছি মাঠে, ফিল্ডে, বাড়িতে সবখানে আমরা যাচ্ছি। বাজারে ধানের মূল্য হচ্ছে কাঁচা ধান 900 থেকে 950 টাকা, কিন্তু সরকার নির্ধারিত ধানের মূল্য হচ্ছে কেজি প্রতি 32 টাকা করে। তো সর্বমোট হিসাব করলে হয় মন প্রতি 1280 টাকা, কিন্তু আমরা সরকারিভাবে ধানটা দিতে পারছি না। আবাদ ভালো হয়েছে, আমরা কৃষক মানুষ, এখন এই যে আকাশের শিলা বৃষ্টি তাড়াতাড়িতে আমরা ফসল
কাটপে নিছি বা আরও কাটপে আছে। দ্রুত ধান কাটতে কম্বাইন হারভেস্টার মেশিন ব্যবহারের পরামর্শ কৃষি বিভাগের। কৃষি যান্ত্রিকরণের মাধ্যমে বিভিন্ন উপজেলায় আমরা কম্বাইন হারভেস্টার বিতরণ করছি এবং এর আগেও আমরা বিতরণ করেছি। কৃষি বান্ধব সরকার শতকরা 50% ভর্তুকিতে কৃষকদেরকে কৃষি যন্ত্রপাতি সরবরাহ করছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে 1,17,350 হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। বাদশা সৈকত, সময় সংবাদ, কুড়িগ্রাম। দখলমুক্ত ও পুনঃখনন করার 3 বছর পার না হতেই ফের বেদখল হতে শুরু করেছে দিনাজপুর শহরের ঘাগড়া খাল। ময়লা আবর্জনা ফেলায় আবারও পরিণত হয়েছে ভাগাড়ে। তবে খালের দখল ও দূষণ রোধে বরাদ্দের অভাব বলে দায় সারা বক্তব্য পৌর কর্তৃপক্ষের। গোলাম নবী দুলালের পাঠানো তথ্য, মঞ্জিদ আলম শিমুলের ছবিতে রিপোর্ট। 2021 সালে দিনাজপুর শহরের ঘাগড়া খালের 15 কিলোমিটার অংশ দখলমুক্ত করে 2.5 কোটি টাকা ব্যয়ে পুনঃখনন করে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড। 3 বছর পার হতে না হতেই আবারও দখল হয়ে গেছে খালটি। পুরনো রূপে ফিরছে ঘাগড়া খাল। পার দখল করে কেউ তুলেছেন দেয়াল, কেউ পাকা ঘর, কেউ বা ব্যবসা প্রতিষ্ঠান। এতে আবারও বন্ধ হয়ে গেছে শহরের পানি নিষ্কাশন ব্যবস্থা। কচুরি পানায় ভরে গেছে অনেক অংশ। এলাকাবাসী জানান, খননের পর খালটি রক্ষণাবেক্ষণ না করায় ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। খালের উপরে যে প্রতিনিয়ত যে ময়লা ফেলতেছে, ভর্তি হচ্ছে এবং দখলের কারণে খালগুলা ভরাট হয়ে যাচ্ছে। এতে করে শহরবাসীর আমাদের খুবই ভোগান্তিতে পড়তে হচ্ছে। এই ঘাগড়া যদি আবার নির্মাণ না করা হয় তাহলে সামনে বন্যার পানিতে আবার মনে করেন যে আবার সেরকম বন্যায় 1 বছর ডুবে প্রায় আমাদের রুম ঘর পর্যন্ত ডুবে গেছিল, আবার ওইরকমই হবে আর কি। অবস্থা একদম খারাপের পর্যায়ে চলে গেছে, যেটা জনজীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে। তো এটা শীঘ্রই কিছু করা দরকার, না হলে আশেপাশের মানুষজন এবং গোটা এলাকাবাসীরই সমস্যার সম্মুখীন। নাগরিক সুবিধা বৃদ্ধির পরিবর্তে এখন এই ক্যানেল দুটি কিন্তু দিনাজপুরবাসীর জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে এবং এই ক্যানেল দুটো এখন পরিবেশ দূষণের ক্ষেত্রে একটা ভূমিকা রাখছে। অবিলম্বে এই ঘাগড়ার গিরিজা ক্যানেল খননের উদ্যোগ গ্রহণ করা উচিত। খালটি রক্ষণাবেক্ষণের দায়িত্ব পৌরসভার, তবে এই মুহূর্তে এ কাজে কোনো বরাদ্দ নেই বলে জানায় কর্তৃপক্ষ। এই পৌরসভার কিছুটা আর্থিক সহায়তায় যদি আমরা এই সরকার করতে পারি, যদিও আমাদের অর্থ সংকুলন না থাকার কারণে, আমি চাইব পানি উন্নয়ন বোর্ড বা যে কোনো সরকারি সংস্থা এই ক্যানেলগুলির প্রতি যদি সুনির্দিষ্ট যদি কোনো নজর দেন, তাহলে এই সংস্কার করলে হয়তো জলাবদ্ধতা থেকে দিনাজপুর পৌরবাসী একটু উপকৃত। 1851 সালে দিনাজপুরের জমিদার গিরিজানাথ শহরের পানি নিষ্কাশনের জন্য ঘাগড়া ও গিরিজা নামে 2টি খাল খনন করেছিলেন। সময় সংবাদ, দিনাজপুর। 2 রোহিঙ্গাকে খুনের 8 দিন না পেরোতেই কক্সবাজারের উখিয়া ক্যাম্পে এবার গুলি করে হত্যা করা হলো কমিউনিটির নেতাকে। এতে আতঙ্কে সাধারণ রোহিঙ্গারা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ফের অস্থির হয়ে উঠছে। বাড়ছে খুনের ঘটনাও। চলতি মাসে গুলি করে এবং গলা কেটে হত্যা করা হয়েছে রোহিঙ্গা কমিউনিটির এক নেতাসহ 3 জনকে। পুলিশ জানায়, ভোরে 10 থেকে 15 জন মুখোশ পরিহিত দুর্বৃত্ত দরজা ভেঙে তাকে তুলে নিয়ে যায়। পরে পার্শ্ববর্তী পাহাড়ের পাশে নিয়ে ইলিয়াসকে গুলি করে হত্যা করে। র্যাব জানিয়েছে, নাশকতাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। রোহিঙ্গা ক্যাম্পে যদি কোনো নাশকতার পরিকল্পনা থাকে, আমরা অবশ্যই তাকে এর সাথে সংশ্লিষ্ট যারা থাকবে আমরা আইনের আওতায় নিয়ে আসব। কক্সবাজারের উখিয়া ক্যাম্পে সোমবার ভোরে দুর্বৃত্তদের গুলিতে নিহত মোহাম্মদ ইলিয়াস ছিলেন সি ব্লকের হেড মাজি। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের 32টি ক্যাম্পে বসবাস করছে 12 লাখের বেশি রোহিঙ্গা, যাদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে এপিবিএনের 3টি ব্যাটালিয়ন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। ডলারের দর বাড়ার অজুহাতে কোরবানির আগেই অস্থির মশলার বাজার। 1 সপ্তাহে জিরা, এলাচ, লবঙ্গের মতো মশলার দাম প্রতি কেজিতে 50 টাকা বাড়ানো হয়েছে। অথচ এসব মশলা আমদানি হয়েছে 3 থেকে 4 মাস আগে। আর চাহিদার বিপরীতে অতিরিক্ত আমদানি হওয়ায় এই মুহূর্তে মশলার কোনো সংকট নেই বলে দাবি কাস্টমসের। শেখাউত্তরপুর ক্যামেরায় বিস্তারিত কমলদার রিপোর্টে।
ভারত থেকে আমদানি কম হওয়ার অজুহাতে গত 2 মাস ধরেই দেশের বাজারে এলাচের দাম লাগামহীন। 2000 টাকা কেজি এলাচের দাম ঠেকেছে 4000 টাকায়। এবার শুধু এলাচ নয়, অজুহাতের উপর ভর করে জিরা, লবঙ্গ, দারুচিনি, গোলমরিচ এবং জয়ত্রীর দাম ইচ্ছে মতো বাড়িয়েছেন পাইকারি বিক্রেতারা। বিশেষ করে পবিত্র ঈদুল আজহার দিন যতই ঘনিয়ে আসছে ততই অস্থির হয়ে উঠছে গরম মশলার বাজার। জিরার বাজারে আর 10 টাকা 12 টাকা বাড়ছে, গোলমরিচ 5-10 টাকা বাড়ছে। যেহেতু ডলারটা বাড়ছে সেহেতু এখানে হচ্ছে কি মানে প্রত্যেকটা মশলার দামই এফেক্ট হয়েছে। চট্টগ্রাম কাস্টম হাউসের সবশেষ তথ্য অনুযায়ী চলতি বছরের প্রথম 5 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 24,267 মেট্রিক টন এলাচ, 41,346 মেট্রিক টন জিরা, 32,170 মেট্রিক টন লবঙ্গ এবং 29,446 মেট্রিক টন গোলমরিচ আমদানি হয়েছে। কাস্টমস চেষ্টা করে যাচ্ছে দ্রুততম সময়ের মধ্যে খালাস করে এটা যাতে গ্রাহকের কাছে সময় মতো পৌঁছে যায়। ভারত থেকে জিরা ও এলাচ ইন্দোনেশিয়া, চীন, ভিয়েতনাম, গুয়েতেমালা থেকে লবঙ্গ, দারুচিনি আমদানি করা হয়। এতদিন এসব দেশে উৎপাদন কম হওয়ার অজুহাত দেখালো, এখন তার সাথে নতুন করে যুক্ত হয়েছে টাকার বিপরীতে ডলারের দর বেড়ে যাওয়া। জিরা আর এলাচ ইন্ডিয়ার উপর নির্ভর করে। ইন্ডিয়া কিন্তু খুব ক্রাইসিস, এখন 60% ক্রপ ড্যামেজ হয়ে গেছে। সবাই তো চায় মালটা বেচে বের হয়ে যেতে, মান রেখে তো কোনো লাভ নেই। তো ডলার বাড়াতে আসলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে এবং এফেক্ট পড়ছে কনজিউমারের উপরে। গত 8 মে প্রতি ডলারের দাম 117 টাকা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আগে প্রতি ডলারের মূল্য ছিল 110 টাকা। এতদিন পর্যন্ত কারসাজি করে বাড়ানো হয়েছিল সব ধরনের মশলার দাম। এবার তারা কারসাজি নয়, যৌক্তিক কারণ দেখাচ্ছে ডলারের দাম বৃদ্ধি, আর এর ফলে বাড়ছে সব ধরনের মশলার দাম। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। কোরবানির ঈদের আগেও ব্যবসায়ীদের লুটের উৎসব। রোজার আগের কায়দায় সিন্ডিকেট ব্যবসায়ীরা বাড়াচ্ছে দাম। রাজধানীতে 1 কেজি পেঁপে বিক্রি হচ্ছে 70 টাকায়, বেগুন ছুঁয়েছে সেঞ্চুরি, ডিমের ডজন ঠেকেছে 150-তে। মুরগি, গরু, খাসি সহ মাছের দামও বাড়তে। ক্রেতারা বলছেন ইচ্ছে মতো দাম হাঁকালেও দেখার কেউ নেই। এদিকে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.22%। রমজানের ঈদের আগের পরিস্থিতি যেন আবার ফিরেছে রাজধানীতে। প্রতিদিনই বাড়ছে কোনো না কোনো পণ্যের দাম। ব্যবসায়ীদের স্বেচ্ছাচারিতার বলি ক্রেতারা। এক সপ্তাহ আগেও 1 ডজন লাল ডিমের দাম ছিল 120 টাকা, অথচ সরবরাহ কমের অজুহাতে এখন তা ঠেকেছে 150-তে। ভোক্তার অভিযোগ, পরিস্থিতি এমন যে রাত পোহালেই কোনো না কোনো পণ্যের দাম বাড়ছে। গরিব যারা আছে এরা বাংলাদেশে বেচার কোনো সাধ্য নাই। এক সপ্তাহে বেড়েছে 25 থেকে 30 টাকা। এখন দাম বাড়ার কারণ হচ্ছে গরম পড়ছে, ডিম নষ্ট হয়ে যাচ্ছে। অশান্ত মুরগির বাজারও, উচ্চ মূল্যে স্থির ব্রয়লার, সোনালী সহ দেশি মুরগির বাজার। গরমে মুরগি পালন ব্যাহত হওয়ার অজুহাত থেকে মুক্তি মিলছে না ক্রেতাদের। জিনিসপত্র যেভাবে দাম বাড়তেছে এটাকে স্বস্তি বলা যায় না। যেটাই কিনতে যাচ্ছে সেটারই তো দাম বেশি। অনেক বাচ্চা নষ্ট হয়ে গেছে, রেটটা একটু বেশি। কয়েকদিন স্বস্তির পর অধিকাংশ সবজি বিক্রি হচ্ছে চড়া দরে। রাজধানীর কারণ বাজারে 1 কেজি পেঁপে বিক্রি হচ্ছে 70 টাকায়, বেগুন ঠেকেছে আবারও 100-তে। পেঁপে যেমন 80 টাকা চাচ্ছে, কেউ 70 টাকা চাচ্ছে, প্রতিটা জিনিসেরই দাম বেশি। বর্তমান বাজারে আপনার পেঁপে, বেগুন, তারপরে কাঁচামরিচ, গাজর এগুলোর দাম একটু বেশি। মাছের বাজারও বেশ গরম। 3 দিনের ব্যবধানে তেলাপিয়া মাছের কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 250 টাকায়। হাইব্রিড কই আর রুই কাতল বিক্রি হচ্ছে 250 থেকে 350 টাকার মধ্যে। তেলাপিয়া 250 বড়টা, পাকা বেচতেছে আগে বেচি 180, এখন একটু বেশি। মানুষ কিভাবে কিনবে? আমি আগে কিন্তু 2-3টা কিনতাম, এখন একটা কিনছি। ব্যবসায়ীরা যে যেভাবে পারছেন দাম বাড়িয়ে বিক্রি করছেন পণ্য, এমন অভিযোগ করে কঠোর তদারকির দাবি ক্রেতাদের। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। ক্রান্তিকাল পেরিয়ে সম্ভাবনার পথে হাঁটছে দেশের পুঁজিবাজার। তবে বিনিয়োগকারীর সুরক্ষায় বাজারে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি ও ডিএসসির মধ্যে সমন্বয় দরকার বলে জানান ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসির সভাপতি হাফিজ মোহাম্মদ হাসান বাবু। এদিকে বাজারে ডিএসসির যথাযথ ভূমিকার অভাব তুলে ধরে করনীতি সহ নীতিগত বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব দিয়েছে সিইও ফোরাম। কোনো কিছুতেই যেন ঘুরে দাঁড়াতে পারছে না দীর্ঘদিন ধরে ধুঁকতে থাকা পুঁজিবাজার। ফ্লোর প্রাইস তুলে দেয়া, শেয়ারের দর কমানোর সীমা বেঁধে দেওয়া সহ নিয়ন্ত্রণ সংস্থার নানা পদক্ষেপ যখন কাজে আসছে না, তখন অনেকটা নড়ে চড়ে বসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসি। আয়োজন করা হচ্ছে বাজার সংশ্লিষ্টদের নিয়ে সিরিজ বৈঠকের।
এরই অংশ হিসেবে বাজারে থাকা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সংগঠন সিইও ফোরামের সঙ্গে সোমবার রাজধানীর নিকুঞ্জে নিজ দপ্তরে বৈঠকে বসেন ডিএসসি সভাপতি। আলোচনায় করনীতি পরিবর্তন, বাজারের শেয়ারের বৈচিত্র্য বাড়ানো সহ বেশ কিছু বিষয় সামনে এসেছে বলে জানানো হয় বৈঠক পরবর্তী ব্রিফিংয়ে। ট্যাক্স কাঠামোর বর্তমানে যেটা আছে সেইটা আমাদের কাছে আমাদের জন্য কীরকম এফেক্টিভ, বা এটাকে যদি মডিফাই করা হয় কী ধরনের মডিফিকেশান আসলে বাজারের জন্য পজিটিভ হয়, এটা আমাদের গবেষণা অনুযায়ী আমরা যেরকম হচ্ছে সেই বিষয়গুলো আমরা চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেছি। পুঁজিবাজারে বিদ্যমান সমস্যা সমাধানে ডিএসসির স্বাধীনতা চান প্রতিষ্ঠানের চেয়ারম্যান হাফিজ মোহাম্মদ হাসান বাবু। ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের মধ্যে একটা সুন্দর বন্ধন থাকা দরকার আছে। দীর্ঘমেয়াদী যে বড় বড় প্রজেক্টগুলো আছে, লোন ডিসবার্সমেন্ট এই পুঁজিবাজার থেকে হওয়া উচিত, যেগুলো বহির্বিশ্বে হচ্ছে। কিন্তু সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার প্রধানমন্ত্রীর নির্দেশ দ্রুত বাস্তবায়ন করা হবে জানিয়ে ভালো কোম্পানি তালিকাভুক্তিতে সংশ্লিষ্টদের একসঙ্গে কাজ করারও আহ্বান জানান ডিএসসি চেয়ারম্যান। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। তৈরি পোশাক শিল্পে জাতীয় রাজস্ব বোর্ড ও শুল্ক বিভাগের হয়রানির অভিযোগ করে এ সমস্যার সমাধানে বস্ত্র ও পাট মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমই এর নবনির্বাচিত কমিটির নেতারা। আগামী মন্ত্রিসভায় উত্থাপনের মাধ্যমে এই বিষয়টি সমাধান করার পাশাপাশি নগদ সহায়তা অব্যাহত রাখা সহ পোশাক খাতের উন্নয়নে বিভিন্ন সহায়তার আশ্বাস দিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। কোভিড পরিস্থিতি ও রাশিয়া ইউক্রেন যুদ্ধসহ নানা কারণে বৈশ্বিক মন্দার প্রভাবে বিগত কয়েক বছর ধরেই ক্রয়াদেশ না পাওয়া সহ কঠিন চ্যালেঞ্জের মুখে তৈরি পোশাক খাত। তবে দীর্ঘদিনের সংকটময় পরিস্থিতি অনেকটাই কাটিয়ে উঠতে শুরু করেছে। ফের বাড়তে শুরু করেছে রপ্তানির অর্ডার। মন্দার মেঘ কাটিয়ে নতুন আলো দেখতে পাচ্ছেন রপ্তানিকারকরা। কিন্তু এবার দেখা দিয়েছে নতুন সংকট। নিয়মকানুনের অজুহাতে জাতীয় রাজস্ব বোর্ডের হয়রানি, তেলের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে পোশাক খাতে। এ অবস্থায় সোমবার বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে দেখা করে এই খাতের জটিলতার কথা জানান বিজিএমই এর নবনির্বাচিত কমিটির নেতারা। তাদের সাথে যোগাযোগ না করলে অডিট হয় না, আমদানি রপ্তানিতে হয়রানি করা হয়, উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছি না বিধায় আমরা কঠিন চ্যালেঞ্জে আছি। এনবিআর এর হয়রানি বন্ধ, আমদানি রপ্তানিতে নগদ সহায়তা অব্যাহত রাখা সহ বিভিন্ন প্রস্তাব তুলে ধরেন তারা। নগদ সহায়তাটা দিচ্ছে, সেই টাকা থেকে আবার দেখা যায় 10% করে টাকা নেওয়া, যেহেতু এটা আমাদের সহযোগিতা, এটা যেন কেটে না নেয়। ছোট মাঝারি শিল্পগুলোকে স্বল্প সুদে ঋণ দেওয়ার জন্য আমি প্রস্তাব রাখছি। মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে এনবিআর নিয়ে অভিযোগের বিষয়টি উত্থাপনের পাশাপাশি সংকট মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার কথা বলেন বস্ত্র ও পাট মন্ত্রী। এনবিআর এবং কাস্টমসের যে সমস্যাগুলি রয়েছে, এটি একটি বড় সমস্যা। আমি সামনের মন্ত্রিসভার বৈঠকেই আমি বিষয়গুলি আলোচনা করব। বিশ্ববাজারের সঙ্গে প্রতিযোগিতায় উতরে যাওয়ার জন্য নগদ সহায়তার এই বিষয়টি থাকতে হবে। দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে পোশাক খাত রক্ষায় সরকারের সহযোগিতা অব্যাহত রাখারও আশ্বাস দেন মন্ত্রী। পোশাক শিল্পের বাজার। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কেএনএফ সন্ত্রাসীরা যাতে সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বিজিবি সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেন, ব্যাংক ডাকাতি বা রাষ্ট্রের বিরুদ্ধে হামলা চালিয়ে কেউ পার পেতে পারেনি, কেএনএফ সন্ত্রাসীরাও পারবে না। গতকাল দুপুরে বান্দরবানের রুমায় চলমান যৌথ অভিযানে বিজিবি সদস্যদের ক্যাম্প বিওপি সীমান্ত এলাকা পরিদর্শন করেন তিনি। এর আগে হেলিকপ্টারে করে বলিপাড়া সীমান্ত এলাকায় যান মহাপরিচালক। আমাদের বিজিবির সকল সদস্য অত্যন্ত সতর্ক অবস্থায় আছে। এই কেএনএফ সন্ত্রাসীরা যাতে ওই দিক দিয়ে কোনো ধরনের অপারেশন পরিচালনা করা কিংবা বর্ডার ত্যাগ করে পালিয়ে যাওয়া সম্ভব না হয়, সেজন্য বিজিবির প্রত্যেকটি সদস্য বদ্ধপরিকর। এই দুঃসাহসিকতা যে কোনো সন্ত্রাসী গ্রুপ দেখাতে বা দেখিয়ে পার পেতে পারবে না, এই সিগন্যালটি দেওয়াটাই মূল উদ্দেশ্য এবং তাদের এই সন্ত্রাসী কার্যক্রম। এবং আপনারা জানেন যে অত্র এলাকার যে বম সম্প্রদায়ের নিরীহ জনগোষ্ঠী যারা আছে তারাও এটি সমর্থন করছে না। বেশ কয়েক বছর ধরেই মাধ্যমিকের ফলাফলে পিছিয়ে ছাত্ররা।
চলতি বছরও পাসের হার ও জিপিএ 5 প্রাপ্তি সব ক্যাটাগরিতেই পিছিয়ে। মাত্রাতিরিক্ত প্রযুক্তি আসক্তি, ক্লাসে কম উপস্থিতি সহ মনোযোগে ঘাটতির কারণেই এমন অবস্থা বলে মনে করেন শিক্ষকরা। আর বাল্যবিবাহ রোধ ও উপবৃত্তি চালুর মতো সরকারের কার্যকর পদক্ষেপে শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ও ফলাফলে সফলতা দুটোই এসেছে বলে মত শিক্ষা বিশ্লেষকদের। শাকির আহমেদের রিপোর্ট। এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হলো রোববার। ফলাফল বিশ্লেষণে দেখা যায় মেয়েদের তুলনায় সব সূচকেই পিছিয়ে ছেলেরা। ছাত্রীদের পাশের হার যেখানে 84.47%, সেখানে ছাত্রদের পাশের হার 3% কমে 81.57% নেমেছে। জিপিএ 5 প্রাপ্তিতেও বড় ব্যবধানে এগিয়ে আছে ছাত্রীরা। এবার 83,353 জন ছাত্র জিপিএ 5 পেলেও 15,000 বেড়ে ছাত্রীদের সেই সংখ্যা দাঁড়িয়েছে 98,776 জনে। পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রেও পিছিয়ে ছেলেরা। গত কয়েক বছর ধরেই পাবলিক পরীক্ষায় নিম্নমুখী ছেলেদের ফল। মেয়েদের ফলাফলে উচ্ছ্বসিত সরকার প্রধান শেখ হাসিনাও ফলাফলে ছেলে মেয়ে সমতা আনার প্রত্যাশা জানানোর পাশাপাশি ছেলেদের পিছিয়ে যাওয়ার কারণ অনুসন্ধানের আহ্বান জানিয়েছেন। ছেলেরা পিছিয়ে আছে কেন এখন সেটা আমাদের দেখতেই হবে। দয়া করে একটু যার যার বোর্ডে আপনারা একটু খোঁজ নেন। কেন পিছিয়ে ছেলেরা? কারণ অনুসন্ধানে জানা গেল তথ্য প্রযুক্তির মাত্রাতিরিক্ত ব্যবহার, ক্লাসে উপস্থিতি ও নিয়মানুবর্তিতার কোনো ক্ষেত্রে মনোযোগ নেই ছেলেদের। ছেলেরা মোবাইলের প্রতি আসক্তি তাদের বেশি মেয়েদের তুলনায়, এবং সোশ্যাল মিডিয়া যেটাতে আছে তাদের পদচারণা বেশি, এবং সেইটাও তাদের তুলনামূলকভাবে খারাপ রেজাল্ট হওয়ার পিছনে একটি কারণ হতে পারে। বিপরীত দিকে ভালো ফলাফলের পিছনে মেয়েদের লেখাপড়ার প্রতি মনোযোগ বড় ভূমিকা রাখছে বলে মনে করেন বিশ্লেষকরা। বাল্যবিবাহের একটা প্রবণতা আমাদের দেশে ছিল, সেখানে কিন্তু সরকারের স্পেসিফিক প্রোগ্রাম আছে, যে কারণে আমাদের মেয়েরা অনেক বেশি বিদ্যালয়মুখী এবং মেয়েদের ধরে রাখার হারটা অনেক বেশি। ক্লাসের বাইরে শিক্ষার্থীরা কি করছে আর কোনো অপরাধে জড়াচ্ছে কিনা অভিভাবকদের সেদিকে নজর রাখার পাশাপাশি সৃজনশীল কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নানা সীমাবদ্ধতায় মুখ থুবড়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামে মাতৃভাষায় ক্ষুদ্র নৃগোষ্ঠী শিশুদের প্রাথমিক শিক্ষা কার্যক্রম। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য বলছে বিলুপ্তির পথে 14টি নৃভাষা। এমন অবস্থায় লাখো ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার তাগিদ শিক্ষাবিদদের। বার্জিয়া মুম্বুর রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ শাহজাহান। সবুজ অরণ্য, পাহাড়, ধুলোমাটির সঙ্গে নারীর যোগ। দুর্গম পথ চড়াই উতরাই করে শেকড়ের টানে বাঁচে ধরিত্রীর সন্তানেরা। নিজস্ব ভাষা আর সংস্কৃতি, স্বতন্ত্র জাতিসত্তার মানুষগুলোর হৃৎপিণ্ডে রক্ত সঞ্চালন করছে প্রতিনিয়ত। সূর্যকিরণ আর চন্দ্রের জ্যোতি গায়ে মেখে স্বপ্ন দেখে বাংলাদেশের 16.5 লাখ ক্ষুদ্র নৃগোষ্ঠী। তবে একটু একটু করে বিলুপ্ত হচ্ছে মুখের বুলি মায়ের ভাষা। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের তথ্য বলছে দেশে বিদ্যমান 51টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আছে 41টি ভাষা, যার মধ্যে 14টি বিলুপ্তির পথে। রূঢ় বাস্তবতার মুখে উত্তরবঙ্গের কোদা ও কোল জাতির কেউই এখন আর নিজ ভাষায় পড়তে বা লিখতে পারে না। একই অবস্থা টাঙ্গাইলের কোচ ও দিনাজপুরের কড়া, ভুঞ্জার, মুসহরদের। আদিবাসীদের মাতৃভাষা সংরক্ষণের জন্য আমি মনে করি জাতীয়ভাবে ঢাকায় একটি আদিবাসী ভাষা সংস্কৃতি একাডেমি হওয়া দরকার। 2017 সাল থেকে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিশুদের প্রাক প্রাথমিকে মাতৃভাষায় পড়াশোনার জন্য পার্বত্য চট্টগ্রামে 5টি ভাষায় বই বিতরণ শুরু করা হয়। তবে শিক্ষকের সংকট, নানা সীমাবদ্ধতায় মাতৃভাষায় শিক্ষা কার্যক্রম মুখ থুবড়ে পড়েছে। দরকার হচ্ছে এই পাঠ্যপুস্তকের জন্য শিক্ষক নিয়োগ করা, শিক্ষকদেরকে প্রশিক্ষিত করা। স্কুলত গেলে যদি সাংমা হদা হবার সঙ্গে মশামার জন্য আজাহাজি গরম সাংমা ভাষা আমার স্কুলত পড়ান।
মহান ভাষা আন্দোলনের চেতনার তখনই পুরোপুরি বাস্তবায়ন ঘটবে যখন দেশের প্রতিটি জনগোষ্ঠী নিজ মাতৃভাষায় কথা বলার, শিক্ষা লাভ এবং সাহিত্য চর্চার সুযোগ পাবে। ভাষার দেশে সুরক্ষিত থাকবে প্রতিটি নৃভাষা, এমন প্রত্যাশা সবার। মার্জিয়া মুমু, সময় সংবাদ, ঢাকা। রংপুরে নির্মাণাধীন 6তলা ভবন থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নগরীর নিউ সেন পাড়ায় বহুতল ভবনের 6তলায় কাজ করছিলেন কয়েকজন নির্মাণ শ্রমিক। এ সময় বালুর বস্তা তুলতে গিয়ে আনারুল ইসলাম নামে এক শ্রমিক পা পিছলে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান। স্থানীয়রা জানান, ভবনটির নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে। অভিযোগে ব্যবস্থা নেয়ার আশ্বাস পুলিশের। নিহত আনোয়ারুল নগরীর নজিরের হাট এলাকার বাসিন্দা। মাগুরায় গরিব, অসহায়, মেধাবী ও প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে সরকারি অনুদান বিতরণ ও বিভিন্ন ভিত্তিপ্রস্তর সহ কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন সংসদ সদস্য, বিশ্বসেরা ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসান। সোমবার সকালে হেলিকপ্টার যোগে সাকিব আল হাসান নিজ নির্বাচনী এলাকায় আসেন। এ সময় সদর উপজেলা প্রশাসনের আয়োজনে 104 জন অসহায় প্রতিবন্ধী শিক্ষার্থী ও 22 জন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রায় 3.5 লাখ টাকার চেক ও 44 বান্ডেল ঢেউ টিন বিতরণ করেন তিনি। এছাড়াও দিনব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভবন ও সড়ক নির্মাণের ভিত্তিপ্রস্তর উদ্বোধন সহ একটি কমিউনিটি ক্লিনিকের উদ্বোধনও করেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য। যশোরে চাতাল শ্রমিক হত্যা মামলায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। হত্যাকাণ্ডের নেপথ্যে পরকীয়ার সম্পর্কে জড়িত বলে জানিয়েছে পুলিশ। রোববার শহরের শঙ্করপুর এলাকায় অভিযান চালিয়ে অন্যতম আসামি শাহিনকে গ্রেফতার করা হয়। এর আগে মামলার আরও 2 আসামি রিক্তা পারভিন ও নিজাম সর্দারকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত 9 মে সকালে মনিরামপুরের একটি ধানক্ষেত থেকে চাতাল শ্রমিক মেশকাতের লাশ উদ্ধার করা হয়। নাজমা নামের এক মেয়ের সঙ্গে নিহত মেশকাতের পরকীয়ার সম্পর্ক ছিল। 1 বছর আগে নাজমা সৌদি আরব চলে গেলে মেশকাত যোগাযোগ বন্ধ করে দেন। এতে ক্ষিপ্ত হয়ে তাকে হত্যার পরিকল্পনা করে নাজমা। দেশে থাকা রিক্তা ও নিজামের সহায়তায় মেশকাতকে কুপিয়ে হত্যা করে শাহিন। দ্বিতীয় ও তৃতীয় দফায় নির্বাচনী প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোটারদের মন জয়ে দিচ্ছেন নানা উন্নয়নের প্রতিশ্রুতি। রাত দিন এক করে চালাচ্ছেন গণসংযোগ। এদিকে তৃতীয় দফায় ভোট গ্রহণের জন্য প্রতীক বরাদ্দ দেয়া হয় গাইবান্ধা ও চাঁদপুরে। প্রথম ধাপের নির্বাচনের পর এবার দ্বিতীয় ধাপের নির্বাচনী ডামাডোল। ভোটারদের মন জয় করে নিজের পক্ষে সমর্থন আদায়ে নানা কৌশলে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। সকাল বিকাল পাড়া মহল্লা থেকে হাটবাজার ঘুরে ঘুরে ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি করছেন লিফলেট বিতরণ, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। রাত দিন এক করে ভোলা সদর উপজেলার চেয়ারম্যান প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন ভোটারদের মন জয়ে। প্রত্যেকটা ইউনিয়নই যে জায়গায় লিফলেট বিতরণ করতে গেছি সব জায়গায় আল্লাহর রহমতে ভীষণ সারা। আমাকে প্রত্যেকেই প্রতিশ্রুতি দিয়েছেন 21 তারিখের নির্বাচনে ব্যালটের মাধ্যমে আমাকে বিজয়ের একটা উপহার প্রদান করবেন। পিরোজপুরেও প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারে নামেন প্রার্থীরা। পোস্টার টানানোর পাশাপাশি চলছে সড়কে সড়কে মাইকিং। ভোটাররা বলছেন, বিপদে আপদে যিনি পাশে থাকবেন, এলাকার দায়িত্বে তাকেই নির্বাচিত করবেন। যে ভালো কাজ করব, উন্নয়ন করব, তাকে সবাই ভোট দিব। আমাদের জন্য, দেশের জন্য, সবার জন্য ভালোভাবে কাজ করে আমরা এরকম একজন প্রার্থী চাই। যেই হোক না কেন আমরা যোগ্য যে প্রার্থী তারই আমরা ভোট দেব। এদিকে চাঁদপুর ও গাইবান্ধায় তৃতীয় দফায় অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এদিকে জেলা নির্বাচন অফিস থেকে প্রতীক বরাদ্দের পরপরই প্রার্থীরা ভোট পেতে নির্বাচনী প্রচারণায় নেমে পড়েন। আগামী 21 এপ্রিল ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদের দ্বিতীয় পর্যায়ে নির্বাচন এবং 29 মে তৃতীয় দফায় ভোট গ্রহণ। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতায় সিরাজগঞ্জে মৃত্যু হয়েছে পরাজিত প্রার্থীর, আহত এক সমর্থকের। এ ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। সোমবার ভোরে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তার।
পুলিশ জানায় বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনের দিন বিজয়ী প্রার্থী আমিনুল ইসলামের সরকারের সমর্থকদের সঙ্গে সংঘর্ষ হয় পরাজিত চেয়ারম্যান প্রার্থী বদিউজ্জামান ফকিরের সমর্থকদের। এই ঘটনায় গুরুতর আহত হয় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থক আব্দুল আলিম। তাকে উদ্ধার করে প্রথমে ভর্তি করা হয় বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হওয়ায় পরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখান থেকে ঢাকায় আনার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় চান মিয়া, রাসেল ও আবুল নামে 3 জনকে আটক করেছে পুলিশ। উপজেলা পরিষদ নির্বাচনে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি এড়াতে প্রার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপু মনি। সোমবার বিকেলে চাঁদপুরে নদী তীর প্রতিরক্ষা কাজের উদ্বোধন শেষে তিনি একথা বলেন। সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে যে মন্ত্রী, এমপি যারা তারা এই প্রক্রিয়ার মধ্যে তারা কোনো অন্যায় হস্তক্ষেপ করবেন না, তারা কোনো ধরনের প্রভাব বিস্তার করবেন না, এই নির্দেশনাগুলো আছে। তো আমার যেটা আহ্বান থাকবে, কারণ যারা দাঁড়িয়েছেন তাদের প্রায় সকলেই একই আদর্শের মানুষ, কেউ যেন এমন কোনো কাজ না করেন যার জন্যে পরে একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তারা যেন একে অন্যের বিরুদ্ধে কোনো ধরনের বিষোদ্গার না করেন। যুক্তরাজ্যে আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী ঋষি সুনাক সোমবার লন্ডনে জাতীয় নিরাপত্তা ইস্যুতে বক্তব্য দেওয়ার সময় তিনি বলেন, বিরোধী দল লেবার পার্টি দেশ জুড়ে উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে। তাদের এমন কর্মকাণ্ডই দলটির পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেন সুনাক। সংঘবদ্ধ সংঘাত, অভিবাসন এবং প্রযুক্তিগত ইস্যুতে যুক্তরাজ্য ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক বছরের মুখোমুখি বলেও জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। তবে নির্বাচন নিয়ে আশাবাদী হলেও ভোটের তারিখ ঘোষণা করেননি তিনি। যুক্তরাজ্যে চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে গত 40 বছরের ইতিহাসে সবচেয়ে বড় বিপর্যয়ের মুখে পড়ে ঋষি সুনাকের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টি। তৃতীয় অবস্থানে থাকা রাজনৈতিক দল লিবারেল ডেমোক্রেটিকের কাছে ভরাডুবি হয় দলটির। এতে 11টি মেয়র আসনের মধ্যে 10টি হারায় তারা। 10টি আসনে মেয়র পদে বিপুল ভোটে জয়লাভ করে লেবার পার্টি। তবে যুক্তরাজ্যের আসন্ন নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী ঋষি সুনাক। সোমবার লন্ডনে জাতীয় নিরাপত্তা নিয়ে বক্তব্য দেওয়ার সময় ঋষি সুনাক বলেন, আসন্ন নির্বাচনে জয়লাভ করবে তার দল কনজারভেটিভ পার্টি। সামনের দিনগুলো যুক্তরাজ্যের জন্য কঠিন হতে যাচ্ছে স্বীকার করে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, কনজারভেটিভ পার্টি ইতিবাচক রূপান্তর ঘটাবে। নিজের বক্তব্যে বিরোধী দলের সমালোচনাও করেন ঋষি সুনাক। বিরোধী দল লেবার পার্টি দেশ জুড়ে উত্তেজনা ও বিশৃঙ্খলা ছড়াচ্ছে এমন মন্তব্য করেন তিনি। তাদের এমন কর্মকাণ্ডই দলটির পরাজয়ের কারণ হয়ে দাঁড়াবে বলে জানান ঋষি সুনাক। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাত ও ইরানের হুমকি সহ কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে মিথ্যা প্রচারের কথা উল্লেখ করে সুনাক বলেন, যুক্তরাজ্যের পরিস্থিতি আগামী কয়েক বছরে সবচেয়ে সংকটময় হতে পারে। চীন ও উত্তর কোরিয়ার মতো দেশগুলোকে যুক্তরাজ্যের জন্য হুমকি হিসেবে দেখেন বলে মন্তব্য করেন সুনাক। নির্বাচনের ব্যাপারে আশাবাদী হলেও ভোটের তারিখ ঘোষণা করেননি তিনি। এ বিষয়ে প্রশ্ন করা হলে সুনাক আগের মন্তব্যেরই পুনরাবৃত্তি করেন। বলেন, বছরের দ্বিতীয়ার্ধে নির্বাচন হতে পারে, তবে বিশ্লেষকরা বলছেন 2025 সালের জানুয়ারিতে নির্বাচনের ডাক দিতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নিরীহ গাজাবাসীর প্রতি সংহতি প্রকাশে হিমালয়ের গিরিপথে ফিলিস্তিনি পতাকা ওড়ালেন 2 বাংলাদেশি। শুধু তাই নয়, নেপালের থরুংলা গিরিপথে আরোহণের পর স্বাধীন ফিলিস্তিন বলে স্লোগানও দেন তারা। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আনাদুলো এজেন্সি। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশে চলছে প্রতিবাদ। এবার হিমালয়ের গিরিপথে ফিলিস্তিনি পতাকা ওড়ালেন 2 বাংলাদেশি। শুধু তাই নয়, নেপালের থরংলা গিরিপথে আরোহণের পর স্বাধীন ফিলিস্তিন বলে স্লোগানও দেন তারা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আনাদুলো এজেন্সি। প্রতিবেদনে বলা হয়, থরংলা বিশ্বের সর্বোচ্চ উঁচু গিরিপথগুলোর মধ্যে একটি। 5416 মিটার উচ্চতার গিরিপথটিতে পৌঁছানোর জন্য ভয়ঙ্কর সব পর্বতভূমির মধ্য দিয়ে ট্র্যাক করতে হয় প্রায় 10 দিন। এই গিরিপথে পৌঁছায় বাংলাদেশি ট্রাভেল এজেন্সি ট্যুর গ্রুপ বিডির 2 জন সদস্য, মোহাম্মদ সোলাইমান ও তামিম মুনতাসির। হিমালয়ের তুষার শুভ্র বরফের মাঝে প্রথম বাংলাদেশি হয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেন তারা। পরে তাদের সঙ্গে যোগ দেন দলনেতা রাহির আফসান।
নেপালের সবচেয়ে জনপ্রিয় ট্রেকিং রুটগুলোর মধ্যে একটি হলো অন্নপূর্ণা সার্কিট, যা ইসরায়েল সহ বিশ্বের বিভিন্ন দেশের হাইকারদের আকর্ষিত করে। অনেক তরুণ ইসরায়েলি তাদের বাধ্যতামূলক সামরিক পরিষেবার জন্য ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় হিমালয়ের মধ্য দিয়ে ট্র্যাক করে থাকে। সৌভাগ্যবশত তেল আবিবের ট্র্যাকার গ্রুপের সামনে পতাকাটি ওড়াতে সক্ষম হয় বাংলাদেশি দলটি। এ ঘটনায় বেশ ক্ষুব্ধ ও হতাশ হয় ভ্রমণরত ইসরায়েলিরা। এমনকি তাদের মধ্যে একজন আক্রমণাত্মকভাবে এগিয়েও আসে, কিন্তু তাকে বাধা দেন দলের অন্য সদস্যরা। এদিকে গাজায় অব্যাহত হামলার কারণে দ্বিমত পোষণ করতে দেখা যায় ইসরায়েলি ট্র্যাকারদের মাঝেই। তেমনই একজন ইসরায়েলি নাগরিক স্টিভেন সোচোচেট থরংলা গিরিপথে আরোহণের সময় ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে উত্তপ্ত বাক্য বিনিময় হয় তারই দলের এক সদস্যর সঙ্গে। সোচোচেট দৃঢ়ভাবে তার সহকর্মীকে বলেন, এটিকে আর যুদ্ধ বলা যাবে না, কারণ ইসরায়েল পুরো বিশ্বের সামনে ফিলিস্তিনি জনগণের ওপর গণহত্যা চালাচ্ছে। মৌসুমী সাথী, সময় সংবাদ। টাইগার পেসার তাসকিন আহমেদের ইনজুরির মেডিকেল রিপোর্ট হাতে পেয়েছে বিসিবি। রিপোর্টে আসেনি ভালো কোনো খবর। এ নিয়ে আনুষ্ঠানিকভাবে বোর্ড কোনো মন্তব্য না করলেও জানা গেছে মাংসপেশিতে চিড়ে ধরা পড়েছে স্পিড স্টারের। আরও পর্যবেক্ষণের জন্য তা পাঠানো হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এদিকে বিশ্বকাপের জন্য আজ দুপুরে ঘোষণা করা হবে বাংলাদেশ দল। ইঙ্গিত মিলেছিল আগের দিনই, সেই শঙ্কাই সত্যি হলো। ইতিবাচক কোনো ফল আসেনি তাসকিনের এক্স-রে আর এমআরআই রিপোর্টে। মাংসপেশির চোটটা বেশ গুরুতরই, ধরা পড়েছে চিড়। সোমবার সকালে ঢাকা এক্সপ্রেসের রিপোর্ট হাতে পায় বিসিবির মেডিকেল বিভাগ। খবরটা চাউর হয় এর কিছুক্ষণ বাদেই। আরও পর্যবেক্ষণের জন্য তৎক্ষণাৎ রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয় যুক্তরাষ্ট্রে, যেখানেই হবে তাসকিনের পরবর্তী চিকিৎসা। তাসকিনের চোট অতটা গুরুতর না হওয়ায় 3 সপ্তাহের মধ্যেই ফিট হয়ে উঠতে পারেন তিনি। আর বিশ্বকাপের টাইগারদের প্রথম ম্যাচের আগে যে সময়টা হাতে আছে বিসিবির, বিশ্বকাপ খেলতে 15 মে রাতে মার্কিন মুলুকে উড়াল দেবে বাংলাদেশ দল। তাসকিনের ইনজুরিতে যেখানে কপাল খুলতে পারে পেসার তানজিম সাকিবের, শেষ মুহূর্তের সংকটের কথা মাথায় রেখে প্রস্তুত থাকতে বলা হয়েছে পেসার হাসান মাহমুদকে। অর্থাৎ শেষ পর্যন্ত যদি ম্যাচ ফিট না হতে পারেন তাসকিন। বিশ্বকাপের পরিকল্পনা কিংবা দল ঘোষণা সব আয়োজন একদিনের জন্য হলেও পিছিয়ে গেছে তাসকিন আহমেদের ইনজুরিতে। সূত্রের খবর, শঙ্কা জাগালেও স্বস্তির বিষয় হচ্ছে সব ঠিক থাকলে হয়তো মার্কিন মুলুক আর ওয়েস্ট ইন্ডিজের বিমান ধরছেন তাসকিন। তবে বিসিবির যেই বিভাগের জন্য এমন জটিল পরিস্থিতির তৈরি, এই ঘটনা থেকে তারা শিক্ষা নেবে তো? অবশ্য ইতিহাস দেখাচ্ছে না আশার আলো। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। টাইগারদের বিপক্ষে টি-20 সিরিজ হারলেও বাংলাদেশের আতিথেয়তায় মুগ্ধ সিকান্দার রাজা। বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা এবং বিশ্বকাপে নাজমুল হোসেন শান্তর দলের জন্য শুভকামনা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন এই অলরাউন্ডার, যেখানে বাংলা ভাষায় সবার প্রতি ভালোবাসার কথা জানিয়েছেন জিম্বাবুয়ে টি-20 দলের অধিনায়ক। বেশি দিন হয়নি জিম্বাবুয়ে টি-20 দলের নেতৃত্ব পেয়েছেন সিকান্দার রাজা, তবে যাত্রাটা এখনও সুখকর হয়নি। এই তো মাত্রই বাংলাদেশের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ 4-1 হেরে দেশে ফিরেছে রাজার দল। তবে হেরেও ভদ্রতার পরিচয় দিয়েছেন রাজা। বাংলাদেশের মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জিম্বাবুয়ের এই ক্রিকেটার। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট করেন রাজা, যেখানে বিশ্বকাপের মঞ্চে বাংলাদেশ দলের জন্য শুভকামনা জানিয়েছেন তিনি। তবে রাজার দেয়া পোস্ট মোটেও এড়াবে না টাইগার ভক্তদের চোখ, কারণ বাংলাদেশের মানুষ ও ভাষার প্রতি শ্রদ্ধা রেখে পোস্টে সবার প্রতি ভালোবাসার কথা প্রকাশ করেন বাংলা ভাষাতেই, যা ছুঁয়ে গেছে কোটি ভক্তের মন। বাংলাদেশের সঙ্গে পাকিস্তানি বংশোদ্ভূত এই অলরাউন্ডারের সম্পর্ক বেশ পুরনো। লম্বা ক্যারিয়ারে জাতীয় দল ছাড়াও ডিপিএল ও বিপিএল খেলতে অসংখ্যবার বাংলাদেশে এসেছেন, তাই মাঠের লড়াইয়ের বাইরেও বাংলাদেশের প্রতি রয়েছে আলাদা অনুভূতি। এদেশের মানুষের আতিথেয়তায় বরাবরই মুগ্ধ এই অলরাউন্ডার। তাই তো এই সিরিজে পুরো পরিবার নিয়েই বাংলাদেশ সফরে এসেছিলেন। জাতীয় দলের হয়ে বাংলাদেশে এটি রাজার শেষ সিরিজ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। জিম্বাবু ক্রিকেটে বেশ বড় নাম সিকান্দার রাজা, যিনি ক্যারিয়ার রাঙাতে পারতেন পাকিস্তানের জার্সি গায়ে। তবে খেলার জন্য আফ্রিকার দেশটিকে বেছে নিয়ে সেখানকার ক্রিকেটের দুর্দিনে অবদান রেখেছেন। জিম্বাবুয়ের ক্রিকেটে হারানো ঐতিহ্য ফিরে আনতে লড়াই চালিয়ে যেতে চান রাজা। সর্বশেষ ওয়ানডে ও আসন্ন টি-20 বিশ্বকাপে রোডেশিয়ানরা কোয়ালিফাই করতে পারেনি। অন্তত শর্টার ফরম্যাটে আবারও বিশ্বমঞ্চে আলো ছড়ানোর প্রত্যয় জিম্বাবুয়ের টি-20 অধিনায়কের।
টাইগারদের বিপক্ষে হোয়াইট ওয়াশ এড়াতে শেষ ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ ৭২ রানের ইনিংস উপহার দেন রাজা। ক্যারিয়ার জুড়ে এমনই দায়িত্বশীল তিনি, সেটা ভালোভাবেই জানা বাংলাদেশিদের। এবার সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে এখানকার ক্রিকেট ভক্তদের মনও জয় করে নিলেন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। ফ্রান্স ফুটবলের দেশ হলেও দিনে দিনে এখানে জনপ্রিয় হচ্ছে ক্রিকেট। দেশটির জাতীয় ক্রিকেট দলে খেলছেন বাংলাদেশি ক্রিকেটাররাও। ভবিষ্যতে ফ্রান্সে বাংলাদেশি ক্রিকেটাররা আরও ভালো করবেন এমন প্রত্যাশার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা। প্যারিস থেকে সে খবর জানাচ্ছেন মোহাম্মদ লুৎফুর রহমান বাবু। ফ্রান্স ক্রিকেট বোর্ডের আয়োজনে এমদিনা কাপ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল অনুষ্ঠিত হয় ফ্রান্সের দ্রু ক্রিকেট স্টেডিয়ামে, যেখানে মুখোমুখি হয় স্বাগতিক ফ্রান্স ও বেলজিয়াম। ফ্রান্স প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। যেভাবে বেলজিয়াম ১৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১১২ রান করার পর বৃষ্টি নামলে আর খেলা চালিয়ে যাওয়া সম্ভব হয়নি। পরে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে বেলজিয়ামকে জয়ী ঘোষণা করা হয়। টুর্নামেন্টে ফরাসি জাতীয় দলের হয়ে অংশ নেন বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় ইকবাল হোসেন। আগামীতে বাংলাদেশি ক্রিকেটাররা ফ্রান্সে আরও ভালো করবে এমন প্রত্যাশার কথা জানান তিনি। আগামী ৫-১০ বছরের ভেতরে আসলে ক্রিকেটটা অন্য একটা পর্যায়ে চলে যাবে। তো আগামী প্রজন্মের জন্য আসলে একটা ভালো দিক মনে হচ্ছে আমার কাছে। তো বাংলাদেশিরা যারা বর্তমানে ক্রিকেটে জড়িত আছেন এবং ডে বাই ডে বাংলাদেশি ক্লাব বৃদ্ধি পাচ্ছে এই প্যারিসে, তো এটা আসলে এটা আশার দিক বাংলাদেশিদের জন্য। আর ক্রিকেটের উন্নয়নে কাজ করার কথা জানিয়েছেন ফ্রান্স ক্রিকেট বোর্ডের বাংলাদেশি সদস্য ফাতেমা খাতুন। বাংলাদেশি অনেক ফ্রান্স ক্রিকেট টিম আছেন, ওনাদের সার্বিক সহযোগিতা করার জন্য আমার যতটুকু হেল্পের দরকার আমরা ওনাদেরকে সহযোগিতা করে যাব। ফুটবলের দেশ ফ্রান্সে ক্রিকেটেও যেন বাংলাদেশিরা এগিয়ে যেতে পারে সে লক্ষ্যে পাশে থেকে সবসময় সহযোগিতার কথা জানিয়েছেন টুর্নামেন্টের স্পন্সর প্রতিষ্ঠান। আমাদের ফ্রান্সে আমাদের অনেকগুলা বাংলাদেশি ছেলেপেলে আসছে যারা ক্রিকেটকে ভালোবাসে এবং অনেক বছর যাবৎ ফ্রান্সেও আমরা ক্রিকেটকে পছন্দ করি এবং টুকটাক ক্রিকেট খেলা হয়। তো আমি চেষ্টা করতে আছি গ্রুপ থেকে একটু সাপোর্ট দেওয়া, যাতে আমাদের বাংলাদেশি ছেলেরা ফ্রান্স ক্রিকেট বোর্ডে আরও সহযোগিতা করে এবং খেলতে পারে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ফ্রান্স ক্রিকেট বোর্ডের সভাপতি প্রভু বালান, সদস্য আহমেদ জুবায়েদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ, প্যারিস, ফ্রান্স। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। জাতীয় নির্বাচনের আগে বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে নাক গলানো যুক্তরাষ্ট্র এবার উল্টো পথে। ১৭ মাসের ডোনাল্ড লুর তৃতীয় সফরে রাজনৈতিক নেতাদের সঙ্গে কোনো বৈঠক নেই। আজ আসছেন ঢাকায়। বৃষ্টি হলে জায়গায় জায়গায় পানি জমে যাচ্ছে, দৈনিক চলাচলের জন্য এটা অযোগ্য। বেশিরভাগ গাছপালা কেটে ফেলা হয়েছে, সামান্য গরমও অনেক গরম অনুভূত হয়। তিলোত্তমা ঢাকা রোদে হয়ে ওঠে অসহনীয় বৃষ্টিতে জলাবদ্ধতা। উভয় সংকটে নগরবাসী, জীবিকার তাগিদে বাধ্য হয়েই বসবাস। কর্তৃপক্ষের দায়িত্বহীন ভূমিকার কারণেই ধুঁকছে নগর। এবং ঢাকার পর চট্টগ্রাম থেকে শুরু হলো হজ যাত্রা। মধ্যরাতে ৪১৯ যাত্রী নিয়ে শাহ আমানত বিমানবন্দর থেকে মদিনার উদ্দেশ্যে ছেড়ে গেল ফ্লাইটটি। গত বছরের তুলনায় কমেছে যাত্রী। এই ছিল ভোরের সময়ে। এরপর দেখবেন সকালের সময়, সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ ইমদাদ। সকালের সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।